বন্ধুরা, মুল্লা নসরুদ্দিনের নাম শোনা মাত্রই আমাদের মনে একজন হাসিখুশি ও মজাদার মানুষের ছবি ভেসে ওঠে। কিন্তু আপনারা কি জানেন যে তার হাসির আড়ালে এমন এক বুদ্ধি ছিল যা যে কোনো ধূর্ত মানুষকেও হার মানাতে পারত? আজ আমরা আপনাদের তার জীবনের সেই গল্পটি শোনাতে যাচ্ছি, যখন দুই কুখ্যাত এবং চালাক ঠগ তাকে একজন নিরীহ বৃদ্ধ পথিক ভেবে লুট করার সাহস করেছিল। কিন্তু তারা সামান্যতম আন্দাজ করতে পারেনি যে যাকে তারা সহজ শিকার ভাবছিল সে আসলে একজন শিকারী ছিল। সে তাদের জন্য এমন এক উল্টো জাল পেতে রেখেছিল যেখানে তারা ভয়ানকভাবে জড়িয়ে পড়তে যাচ্ছিল। ঠগেরা মুল্লাকে লুট করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু মুল্লা তার বুদ্ধি দিয়ে শুধু নিজের জিনিসপত্রই বাঁচাননি, বরং সেই ঠগেদেরই লুট করে নিয়েছিলেন। কিভাবে? চলুন আমার সাথে এই রোমাঞ্চকর সফরে। এই গল্পটি আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং আপনাদের শেখাবে যে সবচেয়ে বড় অস্ত্র শক্তি নয়, বরং মস্তিষ্ক। আমাদের চ্যানেল সালাম ভয়েসে আপনাদের অনেক অনেক স্বাগত। মুল্লা নসরুদ্দিনের গল্পগুলি কেবল গল্প নয়, বরং জীবনের সেই পাঠশালাগুলি যা আমাদের হাসতে হাসতে সেই গভীর শিক্ষা দিয়ে যায় যা বড় বড় বইও শেখাতে পারে না। আজকের আমাদের গল্প শুরু হয় এক উত্তপ্ত দুপুর থেকে। একটি লম্বা, জনমানবহীন এবং ধুলোময় রাস্তা যা কোনো অন্তহীন সফরের মতো ছড়িয়ে রয়েছে। সূর্য যেন আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ করছে এবং গরম বাতাসের ঝাপটা মুখ ঝলসে দিচ্ছে। এই পথেই নিজের মনে হেঁটে চলেছেন মুল্লা নসরুদ্দিন। তার কাঁধে একটি ছোট, অত্যন্ত সাধারণ দেখতে কাপড়ের ব্যাগ ঝোলানো। দেখতে এমন লাগছে যেন তাতে ২-৪ সেট পুরনো কাপড় ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেই ব্যাগের ভেতরে ছিল মুল্লার সামান্য সঞ্চয়, কিছু সোনার মুদ্রা এবং একটি মূল্যবান উপহার যা তিনি তার এক পুরনো বন্ধুর জন্য নিয়ে যাচ্ছিলেন। সেই পথেই কিছুটা দূরত্ব বজায় রেখে দুটি ছায়া মুল্লার পিছু নিচ্ছিল। এরা ছিল সেই এলাকার কুখ্যাত ঠগ কালু এবং লালু। কালু যেমন তার নাম, তেমনই তার শরীর, ভীমকায়, ভয়ঙ্কর এবং পাথরের মতো শক্ত। তার বড় বড় গোঁফ এবং লাল চোখ যে কোনো মানুষকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। অন্যদিকে দ্বিতীয়জন ছিল লালু, যে তার মিষ্টি জিহবা এবং মাখনের মতো মসৃণ কথায় যে কোনো মানুষের মন জয় করে তাকে লুট করতে ওস্তাদ ছিল। সে বুদ্ধি দিয়ে কাজ করত এবং কালু তার শক্তি ব্যবহার করত। লালু দূর থেকে মুল্লার নিরীহ চেহারা, সাধারণ পোশাক এবং সেই ছোট ব্যাগটি দেখে তার সঙ্গী কালুকে বলল, "দেখ কালু, আজ তো কপাল ভালো। ওই দেখ, এক বুড়ো পথিক, মনে হয় প্রথমবার ঘর থেকে বেরিয়েছে। যেভাবে সে বারবার নিজের ঝোলাটা দেখছে, নিশ্চিত এর মধ্যে কিছু মালপত্র আছে। আজ দিনটা তো আমাদের হয়ে গেল।" কালু তার ভারী আওয়াজে বলল, "তো কিসের অপেক্ষা? এখনই গিয়ে গলা টিপে ধরব আর ছিনিয়ে নেব যা আছে।" না আমার ভাই, লালু তাকে থামিয়ে বোঝাল। শক্তি সবসময় কাজ করে না, ধৈর্য ধর। সন্ধে হতে দে, আমরা বন্ধুত্বের অভিনয় করব, তার বিশ্বাস জয় করব এবং তারপর যখন সে গভীর ঘুমে থাকবে তখন তার সব জিনিস নিয়ে চম্পট দেব। এভাবে কাজে কোনো ঝুঁকিও নেই। মোল্লা, যিনি দুনিয়া দেখেছেন, তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই দুজন পথিক নয়। তিনি অনুভব করেছিলেন যে তাদের চোখ তাঁর ওপর নয়, বরং তার ব্যাগের ওপর স্থির হয়ে আছে। মোল্লার মুখে একটি হালকা হাসি এলো। তিনি মনে মনে ভাবলেন, তো আজ এই শিকারী পাখিদের শিকার করার ইচ্ছে হয়েছে। চলো, এদেরকেও আমার বুদ্ধির একটু স্বাদ দেওয়া যাক। এখন এখান থেকে শুরু হয় বুদ্ধি এবং ধোঁকার সেই খেলা, যেখানে একদিকে ছিল দুই ঠগের ধূর্ত জুটি এবং অন্যদিকে ছিলেন একা কিন্তু বুদ্ধির বাদশা মুল্লা নসরুদ্দিন। জ্যৈষ্ঠ মাস তার পুরো তেজে ছিল। আকাশ যেন এক বিশাল নীল চুল্লির মতো জ্বলছিল, আর সূর্য তাতে পোড়া কয়লার মতো ছিল। মাটি থেকে ওঠা গরম বাষ্প বাতাসে এক অদৃশ্য কম্পন তৈরি করছিল, যার ফলে দূরের জিনিসগুলি ঢেউ খেলানো লাগছিল। একটি কাঁচা এবড়োখেবড়ো পথ কোনো বাদামি অজগরের মতো মাঠ এবং ছোট ছোট পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাচ্ছিল। এই পথে এত ধুলো ছিল যে প্রতিটি পদক্ষেপে একটি ছোট মেঘ উঠত এবং তারপর ধীরে ধীরে বাতাসে মিশে যেত। এই পথেই একটি গাধা তার ধীর মন্থর গতিতে হাঁটছিল এবং তার পিঠে সওয়ার ছিলেন মুল্লা নসরুদ্দিন। তিনি নিজের মাথায় একটি মোটা গামছা জড়িয়ে রেখেছিলেন যাতে সূর্যের সরাসরি রশ্মি থেকে বাঁচতে পারেন। তার পোশাক ছিল সাধারণ কিন্তু পরিচ্ছন্ন। তার বয়সের ছাপ তার চেহারায় দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে এমন এক উজ্জ্বলতা ছিল যা কোনো যুবক মানুষের মধ্যেও খুঁজে পাওয়া কঠিন ছিল। অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং একটি দুষ্টুমি ভরা প্রাণবন্ততার উজ্জ্বলতা। তার কাঁধে একটি কাপড়ের ঝোলা ঝুলছিল, যা দেখতে অত্যন্ত পুরনো এবং সামান্য ছিল,
কিন্তু মোল্লা কিছুক্ষণ পরপরই সেই ঝোলাটিতে হাত বোলাতেন, সেটিকে আরও কাছে টেনে নিতেন, যেন সেটি কোনো অত্যন্ত দুর্লভ জিনিস। মোল্লার এই সফর বহুদিনের ছিল। তিনি তার ছোটবেলার বন্ধু করিমের সাথে দেখা করতে যাচ্ছিলেন, যে এখন অন্য শহরে থাকত এবং খুব অসুস্থ ছিল। মোল্লা তার জন্য কিছু উপহার এবং তার সঞ্চয়ের কিছু সোনার মুদ্রা নিয়ে যাচ্ছিলেন, যাতে বন্ধুকে কিছুটা সাহায্য করতে পারেন। এই ঝোলাটি তার জন্য কেবল সম্পদ নয়, বন্ধুত্বের আমানত ছিল। প্রায় আধ ঘণ্টা ধরে মোল্লা অনুভব করছিলেন যে তিনি একা নন। তিনি নিজের পিছনে কিছুটা দূরত্বে দুজনের উপস্থিতি টের পাচ্ছিলেন। তিনি সরাসরি ঘুরে তাকালেন না, এটি অভিজ্ঞতার কথা। সরাসরি তাকালে শিকারী সতর্ক হয়ে যায়। তিনি নিজের গাধার গলা আদর করার বাহানায় আর চোখে পিছনে দেখলেন। দুজন লোক ছিল। তারা মোল্লা থেকে প্রায় ১০০ কদম দূরত্ব বজায় রেখেছিল। তারা না তো এগিয়ে যাচ্ছিল, না পিছিয়ে থাকছিল। তাদের চালচলন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা পথিক নয়, বরং শিকারী, যারা তাদের শিকারের ক্লান্ত হওয়ার অপেক্ষা করছে। মোল্লা মনে মনে হাসতে হাসতে ভাবলেন, মনে হচ্ছে আজকের দিনটা একটু মজার হতে চলেছে। ওদিকে পিছনে হেঁটে চলা কালু এবং লালুর নিজেদের মধ্যেই কথা চলছিল। কালু, যে স্বভাবতই অধৈর্য এবং রাগী ছিল, বিরক্তি নিয়ে বলল, লালু, আমার আর এই আগুনে হাঁটা যায় না। কতক্ষণ এই বুড়োর পিছনে টেনে নিয়ে যাব? চল, এখনই কাজ শেষ করি। লালু, যে একটি গাছের ছায়ার ছোট একটি অংশ দেখে তার আড়ালে চলে এসেছিল, তাকে শান্ত করল। ধৈর্য ধর আমার মোটা মাথার বন্ধু, ধৈর্যের ফল মিষ্টি হয়। দেখছিস না, সূর্য ডুবতে চলেছে। যেই অন্ধকার হবে, এর খেলা শেষ। এখন আক্রমণ করলে হয়তো অন্য কোনো পথিক এসে যেতে পারে। আমরা কোনো নিশান ছাড়তে চাই না। আমাদের নাম এলাকার আতঙ্কের জন্য, বোকামির জন্য নয়। কিন্তু ওই ঝোলাটা তো দেখ। কালু তার লোভী চোখ দিয়ে মোল্লার ব্যাগের দিকে ইশারা করে বলল। যেভাবে সে ওটাকে আঁকড়ে ধরে আছে, মনে হয় ভেতরে হিরে জহরত ভরা আছে। আমার তো ইচ্ছে করছে এখনই গিয়ে। চুপ কর, লালু তাকে ধমক দিল। তোর এই তাড়াহুড়ো আমাদের কোনোদিন মারিয়ে দেবে। আমি বললাম না, সন্ধে হতে দে। আমরা তার বন্ধু সেজে দেখা করব। তাকে আমাদের মিষ্টি কথায় ফাঁসিয়ে দেব। তার মনে হবে যে আমরা তাকে সাহায্য করতে এসেছি, আর তারপর যখন সে নাক ডাকবে, তখন আমরা আমাদের কাজ সারব, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো শব্দ ছাড়াই। কালু কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু যদি একটুও চালাকি দেখানোর চেষ্টা করে, তাহলে আমি তার হাড় ভেঙে দেব। লালু হাসল। আরে, ওর চেহারাটা তো দেখ, এ চালাকি করবে? এ তো বেচারা নিজের মৃত্যু সম্পর্কেও বেখবর, শুধু সন্ধে হওয়ার অপেক্ষা কর। মোল্লা তাদের সব কার্যকলাপ নিজের মানসিক চোখ দিয়ে দেখছিলেন। তিনি জানতেন যে বিপদ কাছাকাছি আসছে, কিন্তু তার চেহারায় ভয়ের একটি রেখা পর্যন্ত ছিল না, বরং তার মস্তিষ্কে একটি পরিকল্পনা আকার নিতে শুরু করেছিল। এমন একটি পরিকল্পনা যা এই শিকারীদেরকেই শিকার বানিয়ে দিতে যাচ্ছিল। যেমনই সূর্য পাহাড়ের পিছনে লুকিয়ে গেল এবং আকাশের সিঁদুরে রং ছড়িয়ে পড়ল, বাতাসেও একটু ঠান্ডা মিশে গেল। লালু কালুকে ইশারা করল, সময় হয়েছে। দুজন তাদের গতি বাড়াল এবং কিছুক্ষণের মধ্যেই মোল্লার পাশে পৌঁছে গেল। লালু তার মুখে একটি খুব ক্লান্ত এবং ভদ্র হাসি এনে বলল, রাম রাম চাচা, আরে আপনি তো সকাল থেকে হাঁটছেন, আমরা আপনাকে দূর থেকে দেখেছিলাম। কি সাহস আপনার এই বয়সে! মোল্লা তার গাধা থামালেন এবং তাদের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি সত্যিই অবাক। রাম রাম বাচ্চারা, হ্যাঁ, সফরটা একটু লম্বা, তাই হাঁটতে তো হবেই। তোমরা কোথায় যাচ্ছ? আমরাও সামনের গ্রাম রামপুর যাচ্ছি। সারাদিনের মজুরি করে ফিরছি, কিন্তু এখন তো অন্ধকার হতে চলল, আর সামনের রাস্তাটাও নির্জন। ভয় লাগে চাচা, শুনেছি এখানে চোর ডাকাতেদের খুব আতঙ্ক। এটা বলতে বলতে সে কালুর দিকে তাকালো, যে তার ভয়ঙ্কর চেহারাকে যতটা সম্ভব নিরীহ বানানোর চেষ্টা করছিল। মোল্লা একটি গভীর শ্বাস নিলেন এবং মুখে চিন্তার ভাব এনে বললেন, হ্যাঁ বেটা, তুমি তো আমার মনের কথা বলে দিলে। আমিও এই নিয়েই চিন্তিত। একা মানুষ, সাথে একটু আমানত, বুকটা ধুকপুক করছে। এটা বলতে বলতে তিনি অজান্তেই নিজের ঝোলার ওপর হাত রাখলেন। এটা দেখে লালুর চোখে শয়তানি ঝলক খেলে গেল। সে ভাবল, ফাঁসল পাখি। সে আরও সহানুভূতি দেখিয়ে বলল, চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো আপনার সাথে। আজ হাত এখানেই পাশে একটি পুরনো সরাইখানার ধ্বংসাবশেষ আছে, সেখানে থেকে যাই। তিনজন একসাথে থাকলে সাহসও থাকবে এবং কোনো বিপদও হবে না। সকাল হলেই নিজের নিজের পথে চলে যাব। কালুও তার ভারী আওয়াজে হ্যাঁ মেলাল। হ্যাঁ বাবা, একের থেকে তিন ভালো, কেউ চোখ তুলে তাকাতেও পারবে না আমাদের দিকে।
মোল্লা কিছুক্ষণ চিন্তা করার অভিনয় করলেন। তিনি তাদের দুজনের চেহারার দিকে বারবার তাকালেন, যেন তাদের উদ্দেশ্য পরীক্ষা করছেন। তারপর একটি নিষ্পাপ হাসি নিয়ে বললেন, তোমরা একজন বুড়ো মানুষের চিন্তা দূর করে দিলে। লালু আর কালু মনে মনে নিজেদের সাফল্যে হাসছিল। তাদের মনে হচ্ছিল যে তারা কত সহজে এই বুড়োকে নিজেদের জালে ফাঁসিয়ে ফেলেছে। তারা তিনজন সেই রাস্তা থেকে সরে একটি ছোট পায়হাঁটা পথে চলল, যা সেই ধ্বংসাবশেষের দিকে যাচ্ছিল। যেমন যেমন তারা এগিয়ে যাচ্ছিল, মোল্লা কথার সিলসিলা শুরু করলেন। বেটা, তোমরা কি করো? লালু সাথে সাথে বলল, চাচা, আমরা তো গরিব মজুর, শহরে দিনমজুরের কাজ করি, যা কিছু পাই তা দিয়ে নিজের পরিবারের পেট পালি। সে তার ছেঁড়া কুর্তার দিকে ইশারা করে বলল। মোল্লা মাথা নাড়লেন। খুব কষ্টের কাজ, আল্লাহ সবাইকে রুজি দিক। তারপর তিনি নিজের ঝোলাটি আরও শক্ত করে ধরে বললেন, আজকালকার সময় খুব খারাপ, কাউকে বিশ্বাস করা যায় না। আমার এই ঝোলাতে কিছু বেশি নেই, শুধু আমার বন্ধুর আমানত। সেই চিন্তাই আমাকে খেয়ে ফেলছে। যদি এটি হারিয়ে যায় তাহলে আমি আর কোথাওকার থাকব না। মোল্লার প্রতিটি কথা লালুর লোভকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সে ভাবছিল, আমানত নিশ্চয়ই কোনো খুব দামি জিনিস হবে। এই বুড়ো তো সোনার মুরগি। সেই পুরনো সরাইখানা এখন একটি ভুতুড়ে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু ছিল না। দেওয়ালগুলো অর্ধেক দাঁড়িয়েছিল, ছাদের কোনো চিহ্ন ছিল না, এবং বুনো ঘাস আগাছা সব জায়গা দখল করে নিয়েছিল। বাদুড়ের চিৎকার এবং ঝিঝি পোকার আওয়াজ সেই জায়গাটিকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। কালু কিছু শুকনো কাঠ জড়ো করল এবং চকমকি পাথর দিয়ে আগুন জ্বালাল। আগুনের শিখা যখন উঁচু হল, তখন তাদের আলোতে তিনজনের চেহারা অদ্ভুত এবং রহস্যময় লাগছিল। অন্ধকারে কালুর চেহারা তো আরও বেশি ভীতিকর লাগছিল। তারা আগুনের চারপাশে বসে পড়ল। মোল্লা তার ঝোলা থেকে দুটি শুকনো রুটি এবং একটি পেঁয়াজ বের করলেন। লালু আর কালুর কাছেও কিছু শুকনো খাবার ছিল। খাবার খাওয়ার সময় মোল্লা তার অভিনয় চালিয়ে গেলেন। তিনি প্রতি গ্রাসের পর নিজের ঝোলাটি পরীক্ষা করতেন, সেটিকে আদর করতেন এবং চারপাশে এমন ভীত চোখে দেখতেন যেন কেউ এখনই এসে তাদের ওপর হামলা করবে। তার এই কার্যকলাপ ঠগেদের চোখ এড়ায়নি। লালু কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলল, চাচা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা আছি না এখানে, আপনি আরামসে খান। মোল্লা একটি মিথ্যে কাঁপানো গলায় বললেন, কি করব বেটা, মন মানছে না। এই যে আমানতটা, এটা আমার বন্ধুর মেয়ের বিয়ের জন্য। কিছু গয়না আছে আর কিছু আশরফি। যদি এগুলোর কিছু হয়ে যায় তাহলে সেই বেচারির জীবন নষ্ট হয়ে যাবে। শুধু এই ভয়ে আমার জান শুকিয়ে যাচ্ছে। মোল্লা ইচ্ছে করেই গয়না এবং আশরফির মতো শব্দ ব্যবহার করলেন, যাতে তাদের লোভ তার চরম সীমায় পৌঁছে যায়। এটা শুনে কালু এবং লালুর চোখ বড় হয়ে গেল। আশরফি, এই শব্দটি তাদের কানে মধুর মতো মিশে গেল। এখন পর্যন্ত তারা ভাবছিল যে হয়তো কিছু রূপোর মুদ্রা থাকবে, কিন্তু সোনার আশরফির কথা শুনে তাদের মাথা ঘুরে গেল। তারা একে অপরের দিকে তাকালো এবং তাদের চোখে একই বার্তা ছিল, আজ রাতে আমাদের ভাগ্য বদলাতে চলেছে। খাবার শেষ হল, রাত গভীর হচ্ছিল। মোল্লা বললেন, বাচ্চারা, আমি এবার শুতে যাই, সারাদিনের ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে। এটা বলে তিনি একটি দেওয়ালের কাছে শুয়ে পড়লেন, কিন্তু ঘুমানোর আগে তিনি তার সেই সামান্য ঝোলাটি বালিশের মতো নিজের মাথার নিচে রাখলেন এবং দু হাত দিয়ে শক্ত করে ধরে নিলেন। লালু হেসে বলল, আপনি নিশ্চিন্তে ঘুমান চাচা, আমরা জেগে আছি, আপনার আমানতের হেফাজত আমরা করব। মোল্লা চোখ বন্ধ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই হালকা হালকা নাক ডাকার শব্দ করতে লাগলেন। কালু লালুর কানে ফিসফিস করে বলল, আর কি, ঘুমিয়ে গেল বুড়ো, বের করে নিই ঝোলাটা। লালু তাকে শান্ত থাকতে ইশারা করল, না, এখন নয়, হয়তো ঘুম কাঁচা, একটু আরও অপেক্ষা কর। যখন রাত আরও গভীর হবে এবং এর ঘুম পাথরের মতো হয়ে যাবে, তখন আমরা আমাদের কাজ সারব, কোনো তাড়াহুড়ো নেই। দুই ঠগ আগুনের কাছে বসে রইল, অধীর আগ্রহে সঠিক সময়ের অপেক্ষা করতে করতে। তাদের চোখ লাগাতার মোল্লার ওপর এবং তার মাথার নিচে রাখা সেই ঝোলার ওপর স্থির ছিল, যার মধ্যে তাদের কল্পনা অনুসারে সোনার আশরফির ভাণ্ডার ছিল। তারা জানত না যে মোল্লা ঘুমোচ্ছেন না, বরং নিজের বন্ধ চোখের আড়াল থেকে তাদের প্রতিটি কার্যকলাপ অনুভব করছিলেন এবং নিজের পরবর্তী ধাপের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। আধা রাত পার হয়ে গিয়েছিল। চাঁদ মেঘে ঢাকা ছিল এবং ধ্বংসাবশেষে অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। কেবল আগুনের অঙ্গারগুলোই মাঝে মাঝে জ্বলছিল। কালু এবং লালুর বিশ্বাস হয়ে গেল যে মোল্লা এখন গভীর ঘুমের কোলে। তার নাক ডাকার আওয়াজ একটি ছন্দে প্রতিধ্বনিত হচ্ছিল।
ঠিক তখনই হঠাৎ মোল্লার নাক ডাকার শব্দ বন্ধ হয়ে গেল। তিনি ঘুমিয়ে বকবক করতে শুরু করলেন। প্রথমে তার আওয়াজ খুব ক্ষীণ ছিল, কিন্তু তারপর তা একটু উঁচু হল, এত উঁচু যে আগুনের কাছে বসে থাকা ঠগরা তা পরিষ্কার শুনতে পেল। মোল্লা ঘুমিয়ে কথা বলার অভিনয় করছিলেন। না না, আমি এখানে রাখতে পারি না, এই লোকগুলো, এদের মতলব ঠিক মনে হচ্ছে না। লালু এবং কালু সতর্ক হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাল। বুড়োটা কি জেগে আছে? মোল্লা আবার বললেন, এবার তার আওয়াজ আরও জোরে ছিল। এই লোকগুলো, এদের মতলব ঠিক মনে হচ্ছে না। না না, আমি খুব বড় ভুল করে ফেলেছি। এদের বিশ্বাস করা আমার উচিত হয়নি। যদি এরা আমার এই ঝোলাটা চুরি করে নেয়, তাহলে সব শেষ হয়ে যাবে। না না, আসল খাজানা তো এতে নেই। এটা শুনে দুই ঠগের কান খাড়া হয়ে গেল। আসল খাজানা এতে নেই? লালু কালুকে চুপ থাকতে ইশারা করল এবং নিজের শ্বাস আটকে শুনতে লাগল। মোল্লা পাশ ফিরলেন এবং তার আওয়াজ এখন আরও স্পষ্ট এবং কিছুটা ভীত মনে হচ্ছিল। ভালো হলো যে আমি আসল আশরাফি আর গয়না ভরা ভারী ঝোলাটা এখানে আনার বোকামি করিনি। ওটা তো আমি আসার সময় রাস্তাতেই লুকিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সেই ভাঙা কুঁয়ো আর তার কাছে সেই বড় বটগাছ। হ্যাঁ, সেই গাছের শিকড়ের নিচে গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সকালে তুলে নেব, সেখানে বেশি সুরক্ষিত। এটা বলতে বলতে মোল্লা তার মাথার নিচে রাখা ঝোলাটি পা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিলেন এবং বললেন, এই ঝোলাতে তো শুধু কিছু পুরনো কাপড় আর রাস্তায় খাওয়ার জন্য কিছু জিনিস আছে। যদি এটা চুরি হয়েও যায় তো কোনো আফসোস নেই, আসল মাল তো বটগাছের নিচে নিরাপদে আছে। এটা বলার পর মোল্লা আবার জোরে জোরে নাক ডাকতে শুরু করলেন, যেন তিনি নিজের কথা বলে আবার গভীর ঘুমে তলিয়ে গেছেন। ধ্বংসাবশেষে এক মুহূর্তের জন্য স্তব্ধতা ছেয়ে গেল। লালু এবং কালু জড়বস্তুর মতো বসেছিল। তাদের মস্তিষ্কে মোল্লার কথা হাতুড়ির মতো বাজছিল। আসল খাজানা, বটগাছ, ভাঙা কুঁয়ো, শিকড়ের নিচে। কালুর চোখে লোভের এমন আগুন জ্বলে উঠল যে সে প্রায় কাঁপতে শুরু করেছিল। সে ফিসফিস করে লালুকে বলল, শুনলি তুই? আসল মাল তো এখানে নেই, ওটা তো বাইরে গাছের নিচে পোতা আছে। এই বুড়োটা তো আমাদের উল্লু বানাচ্ছিল। লালুর মস্তিষ্ক কোনো ঝড়ের মতো চলছিল। সে সমস্ত কড়ি জোড় করল। তখনই এই বুড়োটাই সামান্য ঝোলার জন্য এত চিন্তা করছিল। এটা একটা নাটক ছিল। সে চাইছিল যে আমরা এই নকল ঝোলাটা চুরি করি এবং সে নিজের আসল খাজানা নিয়ে পালিয়ে যায়। বা রে বুড়ো, খুব চালাক বের হলি তুই, কিন্তু তুই এটা জানিস না যে তুই নিজের চালাকির মধ্যেই নিজের কবর খুঁড়েছিস। তুই আমাদের নিজের খাজানার ঠিকানা নিজেই বলে দিয়েছিস। লালু কালুতে বলল, বুঝলাম আমি, এ আমাদের পরীক্ষা নিচ্ছিল। এ চাইছিল যে আমরা এই ঝোলাটা চুরি করে পালিয়ে যাই, কিন্তু আমরা এর ফাঁদে পড়ব না। আমরা সেটাই নেব যা আসল। তো তাহলে কিসের অপেক্ষা? কালু অধৈর্য হয়ে বলল, চল সেই গাছের কাছে এবং খুঁড়ে বের করি সব সোনা। হ্যাঁ, এটাই সঠিক সময়, লালু বলল। এই বুড়ো এখানে ঘুমোতেই থাকবে। আমরা খাজানা বের করে সকাল হওয়ার আগেই চম্পট দেব। এ জানতেও পারবে না যে এর সাথে কি হলো। আর এই নকল ঝোলার কথা যদি বলিস তো এটা এখানেই পড়ে থাকতে দে। এই জঞ্জাল তুলে আমরা কি করব? দুই ঠগ শেষবারের মতো ঘুমন্ত মোল্লাকে দেখল। তাদের মুখে জয় এবং অহংকারের হাসি ছিল। তাদের মনে হচ্ছিল যে তারা মোল্লার চালাকি ধরে ফেলেছে এবং এখন তারা তার থেকে দুধাপ এগিয়ে আছে। তারা নিঃশব্দে উঠল এবং অন্ধকারে সেই ধ্বংসাবশেষ থেকে বাইরে বেরিয়ে গেল, সেই কাল্পনিক বড় বটগাছ এবং ভাঙা কুঁয়োর সন্ধানে, যেখানে তাদের কল্পনার সোনার আসরফি ভরা খাজানা পোতা ছিল। যেমনই তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল এবং ধ্বংসাবশেষে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল, মোল্লা নসরুদ্দিন নিজের এক চোখ খুললেন। তার মুখে নাক ডাকার আওয়াজের বদলে একটি গভীর রহস্যময় হাসি ছিল। তিনি উঠে নিজের সেই নকল ঝোলাটি তুললেন, যাকে ঠগরা জঞ্জাল ভেবে ফেলে গিয়েছিল। তিনি ঝোলাটি তুললেন এবং ভেতরে রাখা সোনার মুদ্রাগুলো আগুনের অঙ্গারগুলোর আবছা আলোতে হালকা করে ঝলকে উঠল। মোল্লা আকাশের দিকে তাকালেন এবং ধীরে ধীরে ফিসফিস করে বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমি তো শুধু তাদের একটি গল্প শুনিয়েছিলাম আর তারা সেটাকে বাস্তব বলে মেনে নিল।
এটা বলে মুল্লা নসরুদ্দিন নিজের ঝোলা কাঁধে নিলেন, নিজের গাধাটিকে বাঁধনমুক্ত করলেন এবং ধ্বংসাবশেষের পেছনের দরজা দিয়ে বেরিয়ে সেই পথে চললেন যা ঠগেদের রাস্তার একেবারে উল্টো দিকে যাচ্ছিল। রাত তার সবচেয়ে গভীর এবং অন্ধকার প্রহরে প্রবেশ করে গিয়েছিল। ধ্বংসাবশেষের পেছনে অন্ধকার সব কিছুকে নিজের চাদরে মুড়ে নিয়েছিল। বাতাসে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যাকে কেবল দূরে কোনো শেয়ালের ডাক এবং ঝিঝি পোকাদের ক্রমাগত গুঞ্জনই ভাঙছিল। এই নিস্তব্ধতাকে চিরে দুটি ছায়া দ্রুত এগিয়ে যাচ্ছিল। এরা ছিল কালু এবং লালু। তাদের হৃদয়ে সোনার আসরফির ঝনঝনানি ছিল এবং মস্তিষ্কে সেই বুড়ো পথিককে বোকা বানানোর অহংকার ছিল। দেখলি কালু, লালু বলল, তার আওয়াজে জয়ের নেশা স্পষ্ট ঝলসে উঠছিল। আমি বলেছিলাম না, ধৈর্যের ফল মিষ্টি হয়। যদি আমরা তোর মতো তাড়াহুড়ো করতাম এবং সেই নকল ঝোলাটা নিয়ে পালিয়ে যেতাম, তাহলে আজ হাত রোগড়াতে থাকতাম। ওই বুড়োটা তো আমাদের জীবনের সবচেয়ে বড় ধোঁকা দিতে যাচ্ছিল। কালু তার ভারী আওয়াজে জবাব দিল, ধোঁকা তো এখন আমরা তাকে দেব। যখন সকালে তার চোখ খুলবে এবং সে জানতে পারবে যে তার আসল খাজানাও গেছে আর আমরাও, তখন বুঝবে সে যে কালু আর লালুর সাথে ঝামেলা করার পরিণতি কি হয়। কিন্তু সেই কুঁয়ো আর গাছটা কোথায়? বুড়োটা বলেছিল রাস্তাতেই ভাঙা কুয়ো আর তার কাছে বড় বটগাছ। লালু মনে করতে করতে বলল, আমরা ধ্বংসাবশেষে আসার আগে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই পথে ফিরে যাই। নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকবে। রাতের অন্ধকারে হয়তো আমাদের নজর যায়নি। তাদের চোখে লোভের এমন পট্টি বাঁধা ছিল যে তাদের পরিকল্পনায় কোনো ত্রুটিই তাদের চোখে ধরা পড়ছিল না। তাদের সামান্যতম অনুভূতি হচ্ছিল না যে তারা কোনো খাজারের দিকে নয়, বরং নিজেদের বোকামির তৈরি করা এক অন্তহীন জালের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা দুজনেই মূল রাস্তায় ফিরে এলো এবং এখন তাদের চোখ বাজ পাখির মতো ধারালো হয়ে গিয়েছিল। প্রতিটি ঝোপ তাদের বটগাছ লাগছিল এবং প্রতিটি গর্ত তাদের কুয়োর মুখ। অন্ধকারে দূরত্ব এবং আকারের আন্দাজ করা কঠিন হচ্ছিল। তারা প্রায় আধ ঘণ্টা ধরে এভাবেই ঘুরতে থাকল। কালুর ধৈর্য এবার জবাব দিতে শুরু করল। আরে, কোথায় সেই অভিশাপ গাছ? সে বিরক্তি নিয়ে বলল, কোথাও ওই বুড়োটা আমাদের বোকা তো বানাচ্ছে না? চুপ কর। যদি সে আমাদের বোকা বানাতো তাহলে ঘুমিয়ে এত সত্যি কথা কেন বলতো? কোনো মানুষ স্বপ্নে সেটাই বকবক করে যা তার মনের গভীরে লুকিয়ে থাকে। তার ভয়ই আমাদের জন্য খাজানার নকশা। শুধু চোখ খোলা রাখ। আর তারপর যেন ভাগ্য তাদের লোভে হাসছিল। তারা সেই জায়গাটা পেয়েই গেল। রাস্তা থেকে কিছুটা সরে চাঁদের আলোর আবছা আলোতে তাদের একটি পুরনো ভেঙে পড়া কুয়ো দেখা গেল। তার পাড় ভেঙে চুড়ে গিয়েছিল এবং তাতে বুনো লতা গুজিয়েছিল। আর সেই কুয়ো থেকে মাত্র ২০ কদম দূরত্বে একটি বিশাল প্রাচীন বটগাছ তার শত শত ঝুড়ি নিয়ে কোনো বৃদ্ধ তপস্বীর মতো দাঁড়িয়েছিল। সেই দৃশ্য দেখেই দুজনের চোখ জ্বলে উঠল। পেয়ে গেছি, কালু প্রায় চিৎকার করে উঠল। আস্তে বল জানোয়ার, কি চাস যে তোর আওয়াজ শুনে পুরো জঙ্গল এখানে জড়ো হয়ে যাক? তারা দুজনেই নিঃশব্দে সেই গাছের কাছে পৌঁছল। গাছটি সত্যিই খুব বিশাল ছিল। তার শিকড় কোনো মোটা অজগরের মতো মাটির ওপর এবং নিচে ছড়িয়েছিল। এবার খুঁড়ব কোথায়? কালু জিজ্ঞেস করল, যে নিজের শক্তি দেখানোর জন্য অস্থির ছিল। লালু একজন অভিজ্ঞ গোয়েন্দার মতো গাছের চারপাশে চক্কর লাগাল। সে বলল, শিকড়ের নিচে বলেছিল। দেখ, এই শিকড়টা সবচেয়ে মোটা এবং এখানকার মাটিও একটু আলগা মনে হচ্ছে। নিশ্চয়ই এখানেই পুঁতেছে সে। সে একটি জায়গার দিকে ইশারা করল। এখন তাদের সামনে যন্ত্রপাতির সমস্যা ছিল। তারা কোনো প্রস্তুতি নিয়ে তো আসেনি। খুঁড়ব কি দিয়ে? কালু জিজ্ঞেস করল। বুদ্ধি দিয়ে, জবাব দিল লালু। সে আশেপাশে দেখল এবং একটি ধারালো ভারী পাথর তুলে নিল। তুইও এমন কোনো পাথর খোঁজ, আর দেখ ওই গাছের একটা মোটা ভাঙা ডাল পড়ে আছে। ওটা তুলে নিয়ে আয়, ওটা দিয়েই কাজ চালাব। পরের কয়েক মুহূর্ত যন্ত্রপাতি খোঁজাখুঁজিতে কাটল, আর তারপর শুরু হল বোকাদের সেই পরিশ্রম যার ফল তারা কখনো পেতে যাচ্ছিল না। কালু তার পুরো শক্তি দিয়ে সেই শুকনো শক্ত মাটিতে পাথর মারতে লাগল। প্রতিটি আঘাতে ঠক ঠক আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। লালু সেই ভাঙা ডাল দিয়ে আলগা হওয়া মাটি সরাতে লাগল। ঘাম তাদের কপাল থেকে গড়িয়ে চোখে যাচ্ছিল, যার ফলে জ্বালা হচ্ছিল। তাদের হাত ছাল উঠতে শুরু করেছিল। মশার একটি পুরো বাহিনী তাদের ওপর হামলা করছিল, কিন্তু তাদের মস্তিষ্কে তো সোনার আসরফির ভূত সওয়ার ছিল। প্রতিবার যখন পাথর কোনো কিছুর সাথে ধাক্কা লাগত, তখন তারা আশায় ভরে উঠত। পেয়ে গেছি।
কিন্তু প্রতিবারই সেটা একটা পাথর বা গাছের কোনো মোটা শিকড় বেরিয়ে আসত। 1 ঘন্টা কেটে গেল। তারা প্রায় 2 ফুট গভীর গর্ত খুঁড়ে ফেলেছিল, কিন্তু খাজানার কোনো চিহ্ন ছিল না। কালুর রাগ এবার বাড়তে শুরু করেছিল। লালু, আমার মনে হয় না এখানে কিছু আছে, সে হাঁপাতে হাঁপাতে বলল। আমার হাত ব্যথা করছে, এই বুড়োটা নিশ্চয়ই আমাদের ধোঁকা দিয়েছে। আরে চুপচাপ কাজ কর। লালুও ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। খাজানা তো মাটির ওপরে রাখা থাকে না, সেটা গভীর করে পোতা হয়, যাতে কেউ সন্দেহ না করে। আরেকটু, আমার বিশ্বাস আমরা খুব কাছাকাছি আছি। ভাব আর কিছুক্ষণের পরিশ্রম, আর তারপর আমাদের পুরো জীবন বদলে যাবে। তোর সেই শহরের হাভেলিটা মনে আছে? আমরা ওরকম 10টা হাভেলি কিনব। হাভেলির স্বপ্ন দেখে কালুর চোখে আবার লোভের ঝলক ফিরে এলো। সে দ্বিগুণ শক্তি দিয়ে মাটিতে আঘাত করতে লাগল। তারা দুজন কোনো পাগলের মতো সেই মাটি খুঁড়তে লেগেছিল। তাদের সময়, তাদের ক্লান্তি, তাদের ছিলে যাওয়া হাত কোনো কিছুরই হুঁশ ছিল না। তারা নিজেদের তৈরি করা গল্পে এত বিশ্বাস করে ফেলেছিল যে এখন তাদের কাছে সেটাই একমাত্র সত্যি ছিল। যে সময়ে কালু এবং লালু বৃথা পরিশ্রমে নিজেদের ঘাম আর সময় নষ্ট করছিল, সেই সময়ে মুল্লা নসরুদ্দিন নিজের গাধার ওপর সাওয়ার হয়ে একটি শান্ত এবং সুখময় যাত্রায় ছিলেন। তিনি ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে সেই পথে এসে গিয়েছিলেন যা তার আসল গন্তব্যের দিকে যাচ্ছিল, এমন একটি রাস্তা যা ঠগেদের রাস্তার একেবারে বিপরীত দিকে ছিল। চাঁদ এবার মেঘের বন্দিদশা থেকে মুক্ত হয়েছিল এবং তার শীতল দুধের মতো আলো পুরো জমিতে ছড়িয়ে পড়েছিল। রাতের ঠান্ডা বাতাস মুল্লার মুখ আদর করছিল, যাতে বুনো ফুলের সুগন্ধও মেশানো ছিল। আকাশ কোনো কালো মখমলের মতো লাগছিল, যার উপর কেউ আরব জোড়া হিরে বসিয়ে দিয়েছে। মুল্লার মুখে বিজয়ের কোনো ভাব ছিল না, বরং একটি গভীর শান্তি ছিল। তিনি কোনো অজ্ঞানী ছিলেন না যে কাউকে ধোঁকা দিয়ে খুশি হতেন। তিনি তো কেবল কর্মের নীতি নিজের চোখে দেখছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষও কত অদ্ভুত। দৌলত এর ভেতরে থাকে, এর মস্তিষ্কে, এর বুদ্ধিতে, কিন্তু সেটাকে বাইরে পাথর আর মাটিতে খুঁজে বেড়ায়। আমি তো তাদের কিছু দিইনি, শুধু তাদের লোভকে একটি আয়না দেখিয়ে দিলাম। তারা যে গর্ত খুঁড়ছে সেটা মাটিতে নয়, বরং নিজেদের বিবেকে খুঁড়ছে। মুল্লার গাধাও যেন তার মালিকের মনের শান্তি অনুভব করছিল। সে কোনো তাড়াহুড়ো ছাড়াই একটি বাঁধা চালে এগিয়ে চলছিল। মুল্লা নিজের ঝোলাটি হাতে নিলেন, সেটা খুললেন এবং ভেতরে রাখা সোনার মুদ্রাগুলো দেখলেন। চাঁদের আলোতে সেই মুদ্রাগুলো কোনো জোনাকির মতো জ্বলছিল। মুল্লা ঝোলাটি আবার বন্ধ করলেন এবং সেটা নিজের বুকে চেপে ধরলেন। এটা শুধু সোনা ছিল না, এটা বন্ধুত্বের প্রতীক ছিল, একটি দায়িত্ব ছিল যাকে তিনি নিজের বুদ্ধি দিয়ে বাঁচিয়েছিলেন। প্রায় 1 ঘন্টার যাত্রার পর মোল্লা একটি ছোট নদীর কলকল আওয়াজ শুনতে পেলেন। তিনি গাধা থেকে নামলেন, নদীর ধারে গেলেন, নিজের হাত মুখ ধুলেন এবং জল পান করলেন। নদীর জল বরফের মতো ঠান্ডা এবং অমৃতের মতো মিষ্টি ছিল। তিনি নিজের গাধাকেও জল পান করালেন এবং তাকে কাছেই সবুজ ঘাস চড়তে ছেড়ে দিলেন। তিনি একটি বড় পাথরের উপর বসে পড়লেন এবং আকাশের দিকে দেখতে লাগলেন। সেই তারাগুলো, যা কোটি কোটি বছর ধরে নিজেদের জায়গায় স্থির ছিল, তাকে মানুষের জীবনের ক্ষণস্থায়িতার অনুভূতি করাচ্ছিল। আমাদের জীবন কত ছোট, তিনি ভাবলেন, এবং এই ছোট জীবনে আমরা কত তুচ্ছ জিনিসের পিছনে ছুটে নষ্ট করে দিই। সোনা, রূপা, জমি, জায়গা জমি, অথচ আসল খাজানা তো শান্তিপূর্ণ মন, একটি সন্তুষ্ট হৃদয় এবং অন্যদের সাহায্য করার ভাবনায় লুকিয়ে আছে। তার সেই ঠগেদের উপর রাগ নয়, বরং দয়া আসছিল। তিনি জানতেন যে যখন সকাল হবে এবং তারা সত্য জানতে পারবে, তখন তাদের রাগ এবং তাদের হতাশা কতটা ভয়ানক হবে। ক্রোধ এবং হতাশা মানুষের বুদ্ধি হরণ করে নেয়, মোল্লা ভাবলেন, আর বুদ্ধি ছাড়া মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আশা করি আজকের এই শিক্ষা তাদের জীবনের কোনো সঠিক পথ দেখাবে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মোল্লা তার গাধাকে আদর করলেন এবং আবার নিজের যাত্রা শুরু করে দিলেন। পূর্ব দিকে এবার আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। রাতের গভীর কালত্ব এবার একটি হালকা নীল রঙে পরিবর্তিত হচ্ছিল। ভোর হতে যাচ্ছিল। মোল্লা জানতেন যে তাকে সকাল হওয়ার আগেই পরের গ্রামের সীমানায় প্রবেশ করে নিতে হবে, যাতে তিনি যে কোনো সম্ভাব্য বিপদ থেকে দূরে থাকেন। তার রাস্তা সঠিক ছিল, তার উদ্দেশ্য পরিষ্কার ছিল এবং তার মন শান্ত ছিল। তাই প্রকৃতিও যেন তার সাথ দিচ্ছিল। ঠান্ডা বাতাস,
তারার আলো এবং আগত দিনের প্রতিশ্রুতি সবকিছু তার পক্ষে ছিল। তিনি নিজের বুদ্ধির তৈরি করা সুরক্ষিত দুর্গে ছিলেন, অথচ সেই দুই বোকা নিজেদের লোভের খোঁড়া কবরে আরও গভীরে তলিয়ে যাচ্ছিল। ওদিকে বটগাছের নিচে পরিস্থিতি এখন খারাপ থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল। রাতভর অক্লান্ত এবং বৃথা পরিশ্রম কালু এবং লালুকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তারা প্রায় 5 ফুট গভীর এবং ততটাই চওড়া গর্ত খুঁড়ে ফেলেছিল। তাদের কাপড় মাটি এবং ঘামে মাখা ছিল, তাদের হাত থেকে রক্ত ঝরছিল এবং তাদের শরীরের সমস্ত শক্তি নিঙড়ে নেওয়া হয়েছিল। পূর্বে যখন ভোরের প্রথম রশ্মি ফুটল এবং আকাশে লালি ছড়াল, তখন সেই আলো তাদের ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তুলিল। গর্তে মাটি, পাথর এবং গাছের কাটা শিকড় ছাড়া আর কিছুই ছিল না। কোনো সিন্দুক নেই, কোনো থলে নেই, কোনো আশরাফি নেই। কালু, যে তার সমস্ত শক্তি এই কাজে ঢেলে দিয়েছিল, একটি ভাঙা ডালের মতো মাটিতে লুটিয়ে পড়ল। সে জোরে জোরে হাঁপাচ্ছিল এবং তার চোখে এবার লোভের জায়গায় ভয়ানক রাগ ভরতে শুরু করল। সে গর্তে পড়ে থাকা একটি বড় পাথর তুলল এবং নিজের পুরো শক্তি দিয়ে গাছের গুঁড়িতে ছুঁড়ে মারল। কোথায় খাজানা? সে কোনো আহত পশুর মতো চিৎকার করল। সেই হারামজাদা বুড়োটা আমাদের সাথে মিথ্যে বলেছে, আমি তাকে মেরে ফেলব। লালুও গর্তে কিনারায় বসে অবিশ্বাস ভরা চোখে সেই খালি গর্তের দিকে তাকিয়েছিল। তার মস্তিষ্ক, যার ওপর তার খুব গর্ব ছিল, এখন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেটা মানতে প্রস্তুত ছিল না যে তার এত বড় ভুল হতে পারে। না না, এমন হতে পারে না, সে বিড়বিড় করল। নিশ্চয়ই আমরা ভুল জায়গায় খুঁড়েছি। হয়তো গাছের অন্যদিকে হবে। আমি এখন একটা পাথরও তুলব না, কালু গর্জন করল। তুই আর তোর চালাকি সব তোর জন্য হয়েছে। তুই তাকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়েছিলি, আর শেষে সেই আমাদের ফাঁসিয়ে দিল। আমরা রাতভর গাধার মতো পরিশ্রম করতে থাকলাম, আর সে আমাদের মজা উড়িয়ে না জানি কোথায় চলে গেল। কালুর কথাগুলো লালুর অহংকারের ওপর কোনো চাবুকের মতো পড়ছিল। সে নিজের অপমান অনুভব করছিল। একজন সাধারণ বুড়ো মানুষ তাকে এলাকার সবচেয়ে ধূর্ত ঠগকে এমনভাবে বোকা বানিয়ে দিয়েছিল। এই হার সে সহ্য করতে পারছিল না। চুপ কর, লালু চিৎকার করল। শিক্ষা দেব আমি তাকে। দুনিয়ার যে কোনো কোণে লুকিয়ে যাক, আমি তাকে খুঁজে বের করব। তার একটি একটি আসরফি আদায় করব এবং তাকে এমন মৃত্যু মারব যে তার আত্মাও কেঁপে উঠবে। কিন্তু তাদের রাগ এবং তাদের হুমকির এখন কোনো মানে ছিল না। সত্যিটা সূর্যের আলোর মতো স্পষ্ট ছিল। মোল্লার ঘুমিয়ে বকবক করা, খাজানার গল্প শোনানো এবং সেই নকল ঝোলাটিকে লাথি মারা, এই সবটাই একটি সুচিন্তিত চমৎকার পরিকল্পনার অংশ ছিল। এমন একটি জাল ছিল যার মধ্যে তারা দুজন ইঁদুরের মতো ফেসে গিয়েছিল। এখন তাদের কাছে ধীরে ধীরে পুরো ছবিটা স্পষ্ট হতে লাগল। মোল্লার ভয়, তার চিন্তা, তার বারবার ঝোলাটি ছোঁয়া, সবকিছুই একটি নাটক ছিল। এমন একটি অভিনয় যার দর্শক ছিলেন সেই দুই বোকা এবং যার পরিচালক ছিলেন স্বয়ং মোল্লা নসরুদ্দিন। এই অনুভূতি তাদের জন্য শারীরিক ক্লান্তি থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল। তাদের নিজেদের শক্তি এবং নিজেদের চালাকির ওপর খুব অহংকার ছিল, এবং আজ সেই অহংকারের দুর্বটিকে একজন বুড়ো মানুষ নিজের বুদ্ধির এক আঘাতেই গুড়িয়ে দিয়েছিলেন। দুজন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সূর্য এবার পুরোপুরি উঠে এসেছিল। পাখিদের কিচিরমিচির আওয়াজ তাদের কাছে কোনো কটাক্ষের মতো লাগছিল। তাদের রাতভর পরিশ্রমের পুরস্কার ছিল একটি খালি গর্ত, আহত হাত, ক্লান্ত শরীর এবং অপমানের এক ভারী বোঝা। এখন কি? কালু অবশেষে তার ক্লান্ত পরাজিত কণ্ঠে জিজ্ঞেস করল। লালুর চোখে এক বিপজ্জনক উজ্জ্বল্য ফুটে উঠল। ক্রোধ আর ঘৃণায় তার মুখ বিকৃত হয়ে গেল। সে তার মুষ্টিবদ্ধ হাত শক্ত করল এবং মাটিতে ঘুষি মেরে বলল, এখন শুরু হবে আসল খেলা। এখন আমরা তাকে খুঁজে বের করব। এটা কেবল মোহরের ব্যাপার নয় কালু, এখন এটা আমাদের সম্মানের ব্যাপার। আমরা সেই বুড়োকে খুঁজে বের করব এবং আমাদের অপমানের প্রতিশোধ নেব, এমন প্রতিশোধ যা সে তার 7 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তাদের লোভ এখন প্রতিশোধের আগুনে রূপান্তরিত হয়েছিল, এবং এই আগুন আরও বেশি বিপজ্জনক ছিল, কারণ এটি মানুষকে আরও বেশি অন্ধ এবং বিবেকহীন করে দেয়। ক্লান্ত, পরাজিত এবং অপমানিত কালু আর লালু কোনো মতে টেনে হিঁচড়ে সেই ভগ্নস্তূপে ফিরে গেল। তাদের তখনও একটি ক্ষীণ আশা ছিল যে হয়তো মোল্লা সেখানেই আছে, হয়তো এটা সব একটি দুঃস্বপ্ন। কিন্তু ভগ্নস্তূপটি জনশূন্য পড়েছিল।
সেখানে না ছিল মোল্লা, না তার গাধা, আর না সেই নকল ব্যাগটি যা তারা অবজ্ঞার সাথে ফেলে গিয়েছিল। এই শেষ প্রমাণটি তাদের সন্দেহের উপর সিলমোহর লাগিয়ে দিল। মোল্লা শুধু তার আসল খাজানা বাঁচাননি, বরং সেই নকল ব্যাগটিও সাথে নিয়ে গেছেন, হয়তো এটা বোঝানোর জন্য যে যাকে তোমরা আবর্জনা ভাবছিলে সেটাকেও আমি তোমাদের চেয়ে বেশি মূল্যবান মনে করি। এটা ছিল অপমানের চরম সীমা। কালু রাগে পাগল হয়ে গেল। সে ভগ্নস্তূপের একটি দুর্বল দেয়ালে লাথি মারল এবং দেয়ালের একটি অংশ ধসে পড়ল। আমি তাকে ছাড়ব না, আমি তার রক্ত পান করব, সে চিৎকার করছিল। লালু চুপ ছিল। তার মন এখন অন্যদিকে কাজ করছিল। সে তার পরাজয় থেকে শেখার চেষ্টা করছিল। সে ভাবল, আমরা তাকে দুর্বল ভেবে ভুল করেছিলাম, আমরা তার নিরীহ চেহারার ওপর বিশ্বাস করেছিলাম। পরের বার এমন হবে না। পরের বার না কোনো বন্ধুত্বের নাটক হবে, না কোনো মিষ্টি কথা। পরের বার শুধু আঘাত হবে। তারা দুজন মাটিতে বসে পড়ল। ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তিতে তাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এই সব কিছুর চেয়েও বেশি তাদের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। আমরা তাকে খুঁজে বের করব কি করে? কালু জিজ্ঞেস করল। তার কণ্ঠে তখনও রাগ ছিল, কিন্তু সাথে এক ধরনের অসহায়তাও ছিল। আমরা তো এটাও জানি না সে কে, কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। লালুর মুখে একটি ধূর্ত হাসি ফুটে উঠল। জানা যাবে, সে বলল। এই রাস্তা ধরে এগিয়ে গেলে রামপুর গ্রাম আসে এবং তারপর বড় শহর। সে বুড়ো এবং একটি গাধায় জোরে ভ্রমণ করছে। তার গতি আমাদের চেয়ে বেশি হতে পারে না। সে রাতে ভ্রমণ করে কিছুটা এগিয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা যুবক, আমরা তাকে ধরতে পারব। সে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করল। শোন, আমরা প্রথমে রামপুর যাব, সেখানকার সারাইখানা এবং মুসাফিরখানায় খোঁজ নেব। কেউ না কেউ তো সেই চেহারার লোকটিকে দেখে থাকবে। আমরা লোকদের জিজ্ঞেস করব, আপনি কি একজন বুড়ো লোককে দেখেছেন যিনি গাধায় চড়ে ভ্রমণ করছেন? তিনি আমাদের কাকা, রাস্তায় আমাদের থেকে হারিয়ে গেছেন, আমরা তাকে নিয়ে খুব চিন্তিত। এই পরিকল্পনা কালুর বোধগম্য হল। সহানুভূতি দেখিয়ে তথ্য বের করা লালুর বৈশিষ্ট্য ছিল। আর যখন সে ধরা পড়বে তখন? কালু তার মুঠি শক্ত করে জিজ্ঞেস করল। তখন আমরা কোনো সুযোগ দেব না। লালু তার ঠান্ডা নির্দয় কণ্ঠে বলল, আমরা দিনের আলোতে সবার সামনে তাকে আক্রমণ করব না। আমরা তার পিছু নেব। আমরা অপেক্ষা করব যতক্ষণ না সে আবার কোনো নির্জন জায়গায় থাকে, এবং সেই সময় আমরা তার কাছ থেকে সব কিছু কেড়ে নেব। তার মোহর, তার গাধা, তার জামাকাপড়, সব কিছু। আমরা তাকে আধমরা অবস্থায় সেখানেই ফেলে চলে আসব, যাতে সে তিলে তিলে মরে এবং তার বোকামির কথা মনে করে। লালুর চোখে যে নিষ্ঠুরতা ছিল তা কালুর কাছেও কিছুটা ভীতকর মনে হল, কিন্তু প্রতিশোধের আগুনে সেও অন্ধ হয়ে গিয়েছিল। তার কাছে এই পরিকল্পনাটি সম্পূর্ণ সঠিক মনে হল। তারা তাদের অবশিষ্ট শক্তি সংগ্রহ করল, তাদের জখমগুলোর পরোয়া না করে তারা উঠে দাঁড়াল। তাদের গন্তব্য এখন কোনো কাল্পনিক ধন সম্পদ ছিল না, তাদের গন্তব্য ছিল একজন জীবন্ত মানুষ, মোল্লা নাসিরুদ্দিন। যে গল্পের শুরুটা লোভ দিয়ে হয়েছিল সেটা এখন ঘৃণা এবং প্রতিশোধের এক বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছিল। একপাশে ছিলেন মোল্লা, যিনি তার বুদ্ধি এবং শান্তির সাথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন, এই কথা থেকে বেখবর যে তার পিছনে দুই শিকারী তাদের সমস্ত ঘৃণা নিয়ে আসছে। আর অন্য পাশে ছিল কালু এবং লালু, যারা তাদের পরাজয়কে জয়ে পরিণত করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল। এই দৌড় এখন শুধু সোনার মোহরের ছিল না, এই দৌড় ছিল বুদ্ধি এবং বর্বরতার মধ্যে, শান্তি এবং প্রতিশোধের মধ্যে, এবং কর্মের সেই চাকার মধ্যে যা ঘুরে এসে সবাইকে তার কাজের ফল অবশ্যই দেয়। গল্পটি এখনও শেষ হয়নি, বরং এখন একটি আরও বিপজ্জনক অধ্যায়ের শুরু হতে চলেছিল। সূর্যোদয়ের প্রথম কিরণগুলো মাটিতে ছড়ানো রাতের কালি ধুয়ে দিতে শুরু করেছিল, কিন্তু কালু আর লালুর মনের ভিতরের অন্ধকার আরও গভীর হতে থাকল। সেই খালি গর্ত, তাদের ক্ষতবিক্ষত হাত আর সারা রাতের বৃথা পরিশ্রম সবকিছু মিলে তাদের অপমানের স্মারকের মতো দাঁড়িয়েছিল। তাদের শারীরিক ক্লান্তির উপর তাদের মানসিক যন্ত্রণা চেপে বসেছিল। একজন সামান্য দেখতে বুড়ো তাদের এভাবে ধুলো চাটাল, এই চিন্তাটি কোনো বিষাক্ত সাপের মতো তাদের আত্মসম্মান বোধে ফড়া তুলে বসেছিল। এখন এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, লালু তার কর্কশ কণ্ঠে বলল। তার গলা তৃষ্ণা এবং সারা রাতের চিৎকার চেঁচামেচিতে শুকিয়ে গিয়েছিল। আমাদের যেতে হবে, আমরা যত দেরি এখানে নষ্ট করব সেই বুড়ো ততটাই দূরে চলে যাবে। কালু মাটিতে পড়ে থাকা সেই ধারালো পাথরটি তুলল,
যা দিয়ে সে সারা রাত মাটি খুঁড়েছিল। তার হাত কাঁপছিল, ক্লান্তিতে নয়, বরং সেই অনিয়ন্ত্রিত ক্রোধে যা তার ভিতরে ফুটছিল। যখন সে আমার হাতে আসবে, সে পাথরটি শক্ত করে ধরে বলল, তখন আমি এই পাথর দিয়েই তার মাথা ফাটিয়ে দেব। তোর শক্তির ব্যবহার কোথায় এবং কখন করতে হবে সেটার সিদ্ধান্ত আমি নেব, লালু ঠান্ডা স্বরে বলল, যদিও তার নিজের চোখেও সেই একই আগুন জ্বলছিল। এখন আমাদের মাথা খাটিয়ে কাজ করতে হবে। আমরা ক্লান্ত, ক্ষুধার্ত এবং আমাদের কাছে একটিও পয়সা নেই। সবার আগে আমাদের রামপুর পৌঁছতে হবে। তাদের যাত্রা আবার শুরু হল, কিন্তু এবার গন্তব্য কোনো কাল্পনিক ধন সম্পদ নয়, বরং একজন জীবন্ত মানুষ। সূর্য যতই ওপরে উঠছিল, তাদের অবস্থা আরও খারাপ হতে থাকছিল। তাদের পায়ে এখন হাঁটার শক্তি ছিল না, কিন্তু প্রতিশোধের আগুন তাদের কোনো অদৃশ্য শক্তির মতো ঠেলে নিয়ে যাচ্ছিল। দুপুর হতে হতে তারা রামপুর গ্রামের বাইরের এলাকায় পৌঁছল। এটি ছিল একটি ছোট শান্ত গ্রাম, যেখানে জীবন তার ধীর গতিতে চলছিল। মাঠে কৃষকেরা কাজ করছিল, কুয়োর পাড়ে মহিলারা জল ভরছিল, আর গাছের ছায়ায় বুড়োরা হুকো টানছিল। কালু এবং লালুর মলিন ও ভয়ঙ্কর চেহারা দেখে লোকেরা তাদের সন্দেহের চোখে দেখতে লাগল। লালু সাথে সাথেই এই ব্যাপারটা বুঝতে পারল। সে কালুর কনুইতে গুঁতো মারল, নিজের চেহারা ঠিক কর, মুখে রাগ নয়, চিন্তা আর সরলতা নিয়ে আয়। মনে আছে তো কি বলতে হবে? সে আমাদের কাকা, যে আমাদের থেকে হারিয়ে গেছেন। তারা গ্রামের একমাত্র মুসাফিরখানার দিকে গেল। মুসাফিরখানাটি ছিল একটি পুরানো জীর্ণ দালান, যা একজন মধ্যবয়সী লোক চালাত, যার নাম ছিল ভোলা। ভোলা তার নামের মতোই সরল সোজা মানুষ ছিল, যে তার জীবনে বেশি ছল কপটতা দেখেনি। লালু কাউন্টারে গিয়ে সবচেয়ে বিনীত এবং দুঃখী কণ্ঠে বলল, মালিক, আমরা খুব বিপদে পড়েছি। আমরা শহর থেকে আমাদের অসুস্থ আত্মীয়কে দেখে ফিরছিলাম। আমাদের সাথে আমাদের কাকাও ছিলেন। বয়স একটু বেশি, একটু ভুলে যাওয়ার অভ্যাসও আছে। রাস্তায় তিনি আমাদের থেকে হারিয়ে গেছেন। আমরা সারা রাত তাকে খুঁজেছি। আপনি কি এই চেহারার কোনো বুড়ো লোককে দেখেছেন? সাদা দাড়ি, মাথায় গামছা এবং গাধায় চড়েছিলেন। ভোলা তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তাদের জীর্ণ অবস্থা দেখে তার মায়া হল। আরে, তোমরা তো খুব চিন্তিত দেখাচ্ছ। বসো, আগে জল পান করো। সে তাদের জল দিল। কালু এক নিঃশ্বাসে পুরো লোটা খালি করে দিল। লালু ফোপানোর ভান করে বলল, কি বলবো মালিক, তিনি আমাদের জন্যে বাবার মতো। তার সাথে তার ওষুধপত্র এবং কিছু টাকাও ছিল। আমরা তাকে নিয়ে খুব চিন্তিত। ভোলা কিছুক্ষণ ভাবল, তারপর তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, গতকাল সন্ধ্যায় এসেছিলেন এমন একজন বৃদ্ধ। খুব সৎ এবং জ্ঞানী মানুষ লাগছিল। তিনি এখানে থামেননি, শুধু অল্প সময়ের জন্য তার গাধাকে জল খাইয়েছিলেন এবং আমার কাছে সামনের শহরের রাস্তা জিজ্ঞেস করেছিলেন। এই কথা শোনার সাথে সাথেই কালু আর লালুর চোখে এক মুহূর্তের জন্য যে উজ্জ্বল্য দেখা গেল, তা ভোলার অভিজ্ঞ চোখ এড়াতে পারল না। সে দেখল যে তাদের চিন্তার ভাব এক মুহূর্তের জন্য গায়েব হয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক অদ্ভুত শিকারীর মতো ঔজ্জ্বল্য দেখা গিয়েছিল। ভোলার একটু সন্দেহ হল, কিন্তু সে তার সন্দেহ প্রকাশ করল না। ওহ, ভগবানের অশেষ কৃপা! লালু আবার অভিনয় শুরু করল। তাহলে তিনি ঠিক আছেন। কোন দিকে গেলেন মালিক? তিনি কি আর কিছু বলেছিলেন? তিনি বলেছিলেন যে তিনি শহরে তার কোনো পুরানো বন্ধু হাকিম করিম সাহেবের কাছে যাচ্ছেন। ভোলা ইচ্ছে করে একটি অতিরিক্ত তথ্য দিল, এটা দেখার জন্য যে তাদের প্রতিক্রিয়া কি হয়। খুব ভালো মানুষ লাগছিল। তিনি তো আমার ছেলের মাথা ব্যথার এমন একটি টোটকা বলে দিলেন যে বছরের পর বছর ধরে থাকা ব্যথা 1 ঘণ্টায় ঠিক হয়ে গেল। হাকিম করিম, এই নামটি লালুর মনে গেঁথে গেল। এখন তাদের কাছে একটি নির্দিষ্ট সূত্র ছিল। আপনাকে অনেক ধন্যবাদ মালিক, আপনি আমাদের প্রাণ বাঁচালেন। আমরা এখনই শহরের দিকে যাচ্ছি, হয়তো তাকে রাস্তাতেই ধরে ফেলতে পারব। কিন্তু বাবা, তোমাদের অবস্থা তো খুব খারাপ, কিছু খেয়ে নাও, একটু বিশ্রাম করে নাও, ভোলা বলল। সে তখনও তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিল। না মালিক, যতক্ষণ না আমরা আমাদের কাকাকে নিজের চোখে দেখতে পাচ্ছি, আমাদের গলা দিয়ে এক গ্রাসও নামবে না। এই কথা বলে লালু কালুকে যাওয়ার ইঙ্গিত দিল। যখন তারা মুসাফিরখানা থেকে বাইরে বেরোল, কালু প্রায় ফিসফিস করে বলল, তাহলে সে শহর যাচ্ছে হাকিম করিমের কাছে। এখন তো সে আর বাঁচতে পারবে না। হ্যাঁ, লালু বলল, তার চোখে একটি ঠান্ডা, হিসাব করা ঔজ্জ্বল্য ছিল। এখন আমরা শিকারী এবং সে আমাদের শিকার, এবং এবার শিকারী কোনো ভুল করবে না। কিন্তু যখন তারা যাচ্ছিল, মুসাফিরখানার মালিক ভোলা তাদের যেতে দেখল।
তার কাছে তাদের কথা এবং তাদের আচরণে কিছু একটা খুব ভুল মনে হচ্ছিল। যে কাকার জন্যে তারা এত চিন্তিত ছিল তার সম্পর্কে শুনে তাদের মুখে শান্তি নয় বরং এক অদ্ভুত নিষ্ঠুরতা দেখা গিয়েছিল। ভোলা মনে মনে প্রার্থনা করল, হে ভগবান, সেই সৎ মানুষটিকে রক্ষা করো। যখন রামপুরে দুই অস্থির আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছিল, সেই গল্পের নায়ক মোল্লা নাসিরুদ্দিন সেই গ্রাম থেকে কয়েক মাইল এগিয়ে গিয়েছিলেন। তিনি সারা রাত ভ্রমণ করে একটি ভালো দূরত্ব তৈরি করে ফেলেছিলেন। ভোরের প্রথম কিরণের সাথে তিনি একটি ছোট শহরে প্রবেশ করলেন, যা রামপুর থেকে বড় এবং বেশি ব্যস্ত ছিল। মোল্লা এখানে কিছুক্ষণ বিশ্রাম করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি সারাইখানায় একটি ছোট কক্ষ নিলেন, তার গাধাকে আস্তাবলে বাঁধলেন এবং তাকে ভালো করে খাবার ও জল দিলেন। এরপরে তিনি পাশের হাম্মামে গিয়ে স্নান করলেন, যা তার শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিল। সতেজ কাপড় পরে তিনি শহরের বাজারের দিকে রওনা হলেন। বাজারে প্রচুর ভিড় ছিল। দোকানদাররা তাদের জিনিস বিক্রি করার জন্য হাঁক দিচ্ছিল। শিশুরা এখানে সেখানে ছোটাছুটি করছিল এবং বাতাসে মশলা, ফুল এবং সদ্য তৈরি মিষ্টির মিশ্রিত সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। মোল্লার এই প্রাণবন্ত পরিবেশ খুব ভালো লাগল। তিনি কিছু ফল এবং রুটি কিনলেন এবং একটি শান্ত কোণে একটি চত্বরে বসে তার জলখাবার খেতে শুরু করলেন। তিনি দেখছিলেন যে কিভাবে লোকেরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। কেউ হাসছে, কেউ কারো সাথে দরদাম করছে, কেউ তার পরিবারের জন্য জিনিস কিনছে। এই সব দেখে মোল্লার মনে একটি গভীর চিন্তা এলো। এটাই তো জীবন, তিনি ভাবলেন। ছোট্ট ছোট্ট সুখ, ছোট্ট ছোট্ট চিন্তা এবং এই সব কিছুর মাঝে এগিয়ে চলার সংগ্রাম। আর কিছু লোক এই সুন্দর জীবনকে তাদের ঘৃণা এবং লোভের আগুনে পুড়িয়ে ফেলে। এক মুহূর্তের জন্য তার কালু এবং লালুর কথা মনে এলো। তিনি কল্পনা করতে পারছিলেন যে তাদের রাগ এবং হতাশা কোন পর্যায়ে পৌঁছে গিয়ে থাকবে। মোল্লার তাদের প্রতি কোনো ঘৃণা ছিল না, বরং এক ধরনের করুণা অনুভব হচ্ছিল। তারা বেচারা, তাদের নিজেদের তৈরি জেলের বন্দী। তিনি ভাবলেন, এমন একটি জেল যার দেওয়ালগুলো লোভ দিয়ে এবং শিকগুলো রাগ দিয়ে তৈরি। ইস, যদি তারা বুঝতে পারত যে আসল ধন বাইরে নয়, বরং তাদের ভিতরেই আছে। জলখাবার খাবার পর মোল্লা বাজারে ঘুরতে লাগলেন। তার চোখ একটি দোকানের ওপর পড়ল, যেখানে একজন কুমোর মাটির পাত্র বানাচ্ছিল। মোল্লা দাঁড়িয়ে তা দেখতে লাগলেন। কোমরের চাকা ঘুরছিল এবং তার দক্ষ হাত ভেজা মাটির একটি নিষ্প্রাণ পিণ্ডকে একটি সুন্দর সুরাহির আকারে রূপ দিচ্ছিল। মোল্লা এই প্রক্রিয়াটি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। বাবা, কি দেখছেন? কুমোর হেসে জিজ্ঞাসা করল। আমি জীবনের জাদু দেখছি বাবা। কিভাবে তোমার হাত এই নিষ্প্রাণ মাটিতে প্রাণ সঞ্চার করছে। এই মাটিও কত অদ্ভুত। যতক্ষণ এটা কাঁচা, তুমি এটাকে যে কোনো আকার দিতে পারো, একটি সুন্দর সুরাহিও এবং একটি সাধারণ প্রদীপও। কিন্তু একবার যখন এটি আগুনে পুড়ে যায়, তখন এর আকার চিরকালের জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর তুমি সেটা পরিবর্তন করতে পারো না, শুধু ভাঙতে পারো। কুমোর মোল্লার গভীর কথা শুনে প্রভাবিত হল। আপনি তো অনেক বড় কথা বলে দিলেন বাবা। আজ পর্যন্ত কেউ আমার কাজকে এই দৃষ্টিকোণ থেকে দেখেনি। আমাদের জীবনও এই মাটির মতো। আমি তার কথা চালিয়ে গেলাম। যতক্ষণ আমরা বেঁচে আছি, আমরা আমাদের অভ্যাস, আমাদের চিন্তাভাবনাকে যে কোনো সুন্দর আকার দিতে পারি। কিন্তু যদি আমরা আমাদের মনকে লোভ, ঘৃণা এবং ক্রোধের আগুনে পুড়তে দিই, তবে আমরা চিরকালের জন্য তেমনই হয়ে যাই। তখন আমাদের কেউ শুধরাতে পারে না, শুধু ভাঙতে পারে। মোল্লার এই কথাগুলো আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও কিছু লোক শুনছিল। তারা সবাই তার বুদ্ধিমত্তায় খুব প্রভাবিত হল। মোল্লা কুমোরের কাছ থেকে একটি ছোট সুরাহি কিনলেন এবং তার ভ্রমণের জন্য তাতে ঠান্ডা জল ভরে নিলেন। দুপুর পর্যন্ত মোল্লা সেই শহরে অনেকটা সময় কাটিয়েছিলেন। তিনি একটি মসজিদে নামাজ পড়লেন এবং কিছুক্ষণ সেখানেই বিশ্রাম নিলেন। তার মন সম্পূর্ণ শান্ত এবং একাগ্র ছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার পিছনে ধাওয়া করা বিপদ এখন আরও সংগঠিত এবং আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে তার আরও কাছে এসে পড়েছে। তিনি এই কথা ধরে নিয়েছিলেন যে সেই ঠগরা তাদের শিক্ষা পেয়ে গেছে এবং তারা এখন তাদের পথে চলে গিয়ে থাকবে। এটা ছিল তার বিশ্বাস। কিন্তু কখনো কখনো দুনিয়া বিশ্বাসের উপর নয়, বরং কঠোর বাস্তবতার উপর চলে। দুপুরের পরে যখন সূর্যের তাপ কিছুটা কমল, মোল্লা তার সামনের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিলেন। সেই শহর এখন এখান থেকে বেশি দূরে ছিল না, হয়তো আর একদিনের সফর। তিনি তার বন্ধু করিমের সাথে দেখা করতে এবং তাকে তার আমানত অর্পণ করতে আগ্রহী ছিলেন। তিনি তার গাধাকে প্রস্তুত করলেন, তার নতুন সুরাহিটি তার ওপর ঝোলালেন এবং শহর থেকে বাইরে যাওয়ার রাস্তায় চলতে লাগলেন। তার হৃদয়ে শান্তি এবং সন্তুষ্টিতে ভরা ছিল, এই কথা থেকে সম্পূর্ণ বেখবর যে তার পিছনে প্রতিশোধের ছায়া
প্রতি মুহূর্তে আরও দীর্ঘ এবং গভীর হচ্ছিল। কালু এবং লালু ক্ষুধার্ত নেকড়েদের মতো রামপুর থেকে বেরিয়েছিল। তাদের কাছে এখন একটি নাম ছিল হাকিম করিম এবং একটি গন্তব্য ছিল শহর। তারা অনুমান করেছিল যে মোল্লা তাদের থেকে অন্তত ৮-১০ ঘণ্টা এগিয়ে থাকবেন। এই দূরত্ব কমানোর একটাই উপায় ছিল না থেমে, না ক্লান্ত হয়ে চলতে থাকা। তাদের শারীরিক ক্ষমতা জবাব দিচ্ছিল, কিন্তু তাদের মানসিক আবেগ তাদের টেনে নিয়ে যাচ্ছিল। লালুর মস্তিষ্ক একটি ক্যালকুলেটরের মতো কাজ করছিল। সে বুড়ো, সে মনে মনে ভাবল, সে রাতে অবশ্যই কোনো সরাই বা গ্রামে থামবে। আমরা রাতেও হাঁটতে থাকব, আমরা সকাল হওয়ার আগেই তাকে ধরে ফেলব। তারা রাস্তায় অনেক লোকের কাছে একই গল্প পুনরাবৃত্তি করল, আমাদের হারিয়ে যাওয়া কাকা। সবাই তাদের সহানুভূতির চোখে দেখত এবং মোল্লার যাওয়ার দিক বলে দিত। মোল্লার সততা এবং বুদ্ধিমত্তা সেই ছোট গ্রাম এবং শহরগুলিতে তার একটি ছাপ রেখে গিয়েছিল। লোকেরা তাকে মনে রাখত। হ্যাঁ, সেই জ্ঞানী বাবা, কেউ বলত। তিনি তো শহরের দিকেই গেছেন। প্রতিবার যখন কেউ মোল্লার প্রশংসা করত, কালু এবং লালুর ভিতরে জ্বলতে থাকা আগুনে যেন আরও ঘি পড়ত। জ্ঞানী? কালু দাঁত কিরমির করে বলল, সে ধোঁকাবাজ, শয়তান। জ্ঞানীর মুখোশ পরে লোকেদের লুট করে। শান্ত থাক, লালু তাকে ধমক দিল। তোর ঘৃণা নিজের ভিতরে রাখ, যতক্ষণ না আমরা তাকে ধরে ফেলছি। দুনিয়ার জন্য আমরা চিন্তিত ভাতিজা, এবং সে আমাদের প্রিয় কাকা। তারা সারা দিন সফর করল। সূর্য ডুবে গেল, কিন্তু তারা থামল না। অন্ধকার হয়ে গেল, কিন্তু তাদের পা থামল না। তারা সেই শহরে পৌঁছল যেখানে মোল্লা দিনে বিশ্রাম নিয়েছিলেন। রাত প্রায় 10টা বাজছিল এবং শহরের বেশিরভাগ দোকান এবং বাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। তারা সরাসরি শহরের সবচেয়ে বড় সরাইখানায় পৌঁছল, সেই সরাইখানা যেখান থেকে মোল্লা কয়েক ঘন্টা আগেই তার যাত্রা শুরু করেছিলেন। লালু সরাইখানার মালিককে একই গল্প বলল। সরাইখানার মালিক একজন চালাক এবং দুনিয়াদার লোক ছিল। সে তাদের গল্প শুনল, তাদের ছেঁড়া জামা কাপড় দেখল এবং তাদের চোখে উঁকি মারার চেষ্টা করল। হ্যাঁ, একজন বৃদ্ধ এসেছিলেন, সে নিরাসক্তভাবে বলল। দুপুরে এখান থেকে চলে গেছেন। চলে গেছেন? লালুর কণ্ঠে হতাশা স্পষ্ট ছিল। কোন দিকে গেলেন? যেদিকে এই রাস্তা যায়, শহরের দিকে, মালিক এক ঘেয়েমি নিয়ে উত্তর দিল। এখন আমাকে আমার সরাইখানা বন্ধ করতে হবে। তোমাদের ঘর চাই তো বলো, না হলে রাস্তা দেখো। না, আমাদের থামতে হবে না, লালু বলল। আমাদের কাকা একা, আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে চাই। যখন তারা সরাইখানা থেকে বাইরে বেরোল, কালু প্রায় কাঁদছিল। এখন কি? সে তো এখান থেকেও চলে গেছে। আমরা তাকে কখনো ধরতে পারব না লালু, আমাদের সমস্ত পরিশ্রম বৃথা গেল। লালুও খুব ক্লান্ত ছিল। এক মুহূর্তের জন্য তারও মনে হল যে হয়তো সে হেরে গেছে, কিন্তু তারপর তার চোখ পাশের একটি দোকানের উপর পড়ল। এটা ছিল সেই কুমোরের দোকান যেখানে মোল্লা সকালে থেমেছিলেন। দোকানটি তো বন্ধ ছিল, কিন্তু কুমোর তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। লালুর মাথায় একটি চিন্তা এলো। সে দৌড়ে সেই কুমোরের কাছে গেল। মাফ করবেন ভাই সাহেব, আমরা একজন বৃদ্ধকে খুঁজছি, আমাদের কাকা। সে তার গল্প শুরু করল। কুমোর তাদের দেখল। ও, সেই জ্ঞানী বাবা, সে বলল। হ্যাঁ, তিনি সকালে এখানেই আমার কাছে থেমেছিলেন। খুব উচ্চ মানের মানুষ। তিনি তো আমাকে জীবনের এমন একটি পাঠ পড়িয়েছিলেন যা আমি কখনো ভুলব না। সে মোল্লার বলা মাটি এবং জীবন নিয়ে কথাটি তাদের বলল। এই কথা শুনে কালু এবং লালুর সারা শরীরে আগুন ধরে গেল। তিনি তোমাকে আর কি বললেন? লালু তার অস্থিরতা লুকিয়ে জিজ্ঞেস করল। তিনি কি বললেন যে তিনি কত দূর যাচ্ছেন বা কোথায় থামবেন? না, এমন কিছু তো বলেননি, কুমোর বলল। তবে তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল না। এবং হ্যাঁ, তিনি আমার কাছ থেকে এই নতুন সুরাহিটি কিনেছিলেন। সে তেমনই একটি সুরাহির দিকে ইশারা করল। বলেছিলেন যে রাস্তায় ঠান্ডা জলপানের কাজে আসবে। তিনি শহরে যাচ্ছেন তার বন্ধু হাকিম করিমের কাছে। এই তথ্য নতুন ছিল না, কিন্তু এটি লালুর মনে একটি নতুন আশা জাগিয়ে দিল। সে বুড়ো কিন্তু ক্লান্ত নয়, এর মানে সে রাতেও সফর করতে পারে, কিন্তু কতক্ষণ? অবশেষে তাকে থামতেই হবে। ধন্যবাদ ভাই, লালু বলল, এবং কালুকে টেনে সেখান থেকে নিয়ে গেল। এখন আমরা কি করব? কালু জিজ্ঞেস করল। লালু আকাশের দিকে তাকাল। চাঁদ প্রায় অর্ধেক ছিল। এখন আমরা দৌড়াব, সে বলল। সে আমাদের থেকে বেশি দূরে থাকতে পারে না। 4-5 ঘন্টার দূরত্ব হবে। যদি আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে দৌড়াই, তবে সকাল হওয়ার আগেই আমরা তাকে দেখতে পাব। রাস্তা সোজা, সে অন্য কোথাও যেতে পারে না। তাদের পরিকল্পনা পাগলামি ভরা ছিল, কিন্তু তাদের আর কোনো বিকল্প ছিল না।
তারা তাদের অবশিষ্ট সমস্ত শক্তি জড়ো করল এবং রাতের অন্ধকারে সেই রাস্তায় দৌড়াতে শুরু করল যেখান দিয়ে কয়েক ঘন্টা আগে মোল্লা নাসিরুদ্দিন তার গাধায় চড়ে শান্তিতে যাচ্ছিলেন। এটা এখন কেবল একটি ধাওয়া ছিল না, এটা ছিল উন্মত্ততার চরম সীমা। দুই ক্ষুধার্ত, ক্লান্ত এবং ঘৃণায় ভরা মানুষ তাদের শারীরিক সীমা অতিক্রম করে এমন একজন ব্যক্তির পিছনে ছুটছিল যার এই ধারণাও ছিল না যে মৃত্যু দুই পায়ে ভর করে তার দিকে বেপরোয়াভাবে ছুটে আসছে। মোল্লা সেই রাতে অনেক রাত পর্যন্ত সফর করলেন। চাঁদুনি রাত ছিল এবং রাস্তা পরিষ্কার ছিল, তাই তার হাঁটতে কোনো অসুবিধা হচ্ছিল না। তিনি শহরের যতটা কাছাকাছি যেতে পারতেন যেতে চেয়েছিলেন, যাতে পরের দিন দুপুরের মধ্যে তিনি তার বন্ধুর বাড়িতে পৌঁছতে পারেন। মধ্যরাতের কাছাকাছি যখন তিনি একটি ঘন জঙ্গলের এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি তার গাধাকে থামার ইঙ্গিত করলেন। গাধা তার কান খাড়া করে নিয়েছিল এবং সে কিছুটা অস্থির লাগছিল। কি হয়েছে আমার বন্ধু? মোল্লা তার গলা মাসাজ করতে করতে জিজ্ঞেস করলেন। জন্তুরা প্রায় সেই বিপদগুলোকে মানুষের চেয়ে আগে টের পায় যা দেখা বা শোনা যায় না। মোল্লাও তার চারপাশের পরিবেশের ওপর মনোযোগ দিলেন। রাতের স্বাভাবিক আওয়াজ ছিল, ঝাঁকড়েদের কোলাহল, হাওয়ায় পাতার সরসর শব্দ, দূর থেকে কোনো প্যাঁচার ডাক। কিন্তু এই সব শব্দের নিচে আরও একটি খুব ধীর, প্রায় অনুভব না হওয়ার মতো লয়বদ্ধ শব্দ ছিল। থপ থপ থপ। এটা কারো দৌড়ানো শব্দ ছিল, কিন্তু খুব দূর থেকে আসছিল। মোল্লার অবাক লাগল। এত রাতেই জনশূন্য রাস্তায় কে দৌড়াচ্ছে? তিনি ভাবলেন। এবং একজন নয়, দুজন লোকের পায়ের শব্দ মনে হচ্ছে। এক মুহূর্তের জন্য তার মনে সেই ঠগদের কথা এলো, কিন্তু তিনি সেটা ঝেড়ে ফেললেন। না, তারা কেন আসবে? তারা তাদের শিক্ষা পেয়ে গেছে। তারা বোকা হতে পারে, কিন্তু এত উন্মত্ত হতে পারে না যে সারা রাতের পরিশ্রমের পরেও আমার পিছু নেবে। তিনি এই ভেবে তার যাত্রা চালিয়ে গেলেন যে হয়তো কোনো পথিক হবে যে তাড়াহুড়োয় আছে, কিন্তু সেই শব্দ তার মনে গেঁথে গিয়েছিল। তিনি তার গতি কিছুটা বাড়িয়ে দিলেন। প্রায় 1 ঘন্টা পর সেই শব্দ এখন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। এখন মোল্লার নিশ্চিত বিশ্বাস হল যে কেউ তার পিছু করছে। তার অভিজ্ঞ মন এখন বিপদের ঘণ্টা বাজাতে শুরু করেছিল। তিনি থেমে পিছনে দেখার ভুল করলেন না। তিনি তার গাধাকে রাস্তা থেকে নামিয়ে গাছের একটি ঘন ঝোপের পিছনে লুকিয়ে ফেললেন। তিনি নিজে একটি মোটা গাছের গুঁড়ির আড়াল নিয়ে দাঁড়ালেন এবং রাস্তার দিকে দেখতে লাগলেন, যেখান থেকে তিনি এসেছিলেন। তিনি তার শ্বাস ধরে রাখলেন এবং অপেক্ষা করতে লাগলেন। 5 মিনিট, 10 মিনিট, এবং তারপর তিনি দূর থেকে দুটি ছায়া আসতে দেখলেন। চাঁদের আলোয় তাদের ছায়াগুলো লম্বা এবং ভীতিকর লাগছিল। তারা দৌড়চ্ছিল, কিন্তু তাদের দৌড়ে এখন সেই গতি ছিল না। তারা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, টলছিল, কিন্তু তবুও এগিয়ে যাচ্ছিল। তারা যত কাছে এলো, মোল্লার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধক করে উঠল। তিনি তাদের চিনতে পারলেন। তারা কালু এবং লালুই ছিল। মোল্লার শান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার জায়গায় এক ঠান্ডা, কঠিন সতর্কতা এলো। তার প্রথম অনুমান ভুল প্রমাণিত হয়েছিল। তারা শুধু লোভী ছিল না, তারা উন্মত্ত এবং বিপজ্জনক ছিল। তাদের ধাওয়া করা এই কথা প্রমাণ করছিল যে এখনই ব্যাপারটি কেবল লুটের নয়, বরং প্রতিশোধের হয়ে গেছে। মোল্লা দেখলেন যে তাদের অবস্থা কত খারাপ। তারা কোনো শিকারীর চেয়ে বেশি আহত জন্তুর মতো লাগছিল, এবং আহত জন্তুর সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ সে ভয় এবং যন্ত্রণায় আক্রমণ করে। ঠগরা টলতে টলতে সেই জায়গাটি পেরিয়ে গেল যেখানে মোল্লা লুকিয়েছিলেন। তাদের একটুও ধারণা হল না যে তাদের শিকার তাদের থেকে মাত্র কয়েক ফুট দূরে অন্ধকারে তাদের দেখছে। আমার মনে হয় না আর দৌড়ানো যাবে, কালু হাঁপাতে হাঁপাতে বলল এবং রাস্তার ধারে বসে পড়ল। আর একটু, লালুও মাটিতে শুয়ে পড়তে পড়তে বলল। সকাল হতে চলেছে, সে এখানেই আশেপাশে কোথাও থাকবে। মোল্লা তাদের দেখলেন। তিনি জানতেন যে যদি তিনি চাইতেন তবে অন্ধকারের সুযোগ নিয়ে চুপিসারে বেরিয়ে যেতে পারতেন। সেই ঠগরা এত ক্লান্ত ছিল যে হয়তো সকাল পর্যন্ত সেখানেই পড়ে থাকত। কিন্তু মোল্লা এটাও জানতেন যে এটা সমস্যার স্থায়ী সমাধান নয়। তিনি আজ বেঁচে যেতেন, কিন্তু কাল পরশু তারা শহরে তাদের বন্ধুর বাড়িতে পৌঁছে যেতেন। কিন্তু সেখানে কি তারা চিরকালের জন্য নিরাপদ থাকতেন? এই দুজন এখন একটি পচনের মতো হয়ে উঠেছিল, যাকে শিকড় থেকে উপড়ে ফেলা প্রয়োজন ছিল। যদি সাপের ফণা একবার থ্যাতানোতে না থ্যাতলায়, তবে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়, মোল্লা ভাবলেন। তাদের এই শিক্ষা দিতেই হবে যে তারা যেন আর কখনো কোনো নিরপরাধকে বিরক্ত করার সাহস না করে। মোল্লা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি পালাবেন না, তিনি মোকাবিলা করবেন, কিন্তু নিজের শর্তে, তার তৈরি করা ময়দানে। তিনি সেই দুজনকে সেখানেই ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফেলে রেখে চুপচাপ তার গাধা নিলেন এবং গাছের মধ্যে দিয়ে এগিয়ে গেলেন। এখন তিনি রাস্তায় হাঁটছিলেন না, তিনি একটি নতুন পথের সন্ধানে ছিলেন। এমন একটি জায়গার সন্ধানে যেখানে তিনি এই বিপজ্জনক খেলার শেষ অধ্যায়টি লিখতে পারবেন। তার মস্তিষ্ক এখন কোনো সেনাপতির মতো কাজ করছিল। প্রথম পরিকল্পনাটি লোভের উপর ভিত্তি করেছিল, কিন্তু এখন শত্রু লোভী নয়, বরং রাগ এবং ঘৃণায় অন্ধ।
এবারের জালটি আরও গভীর, আরও জটিল এবং আরও মনস্তাত্ত্বিক হতে হবে। এমন একটি মহাজাল যাতে ভেসে যাওয়ার পর তারা আর কখনো বাইরে বেরোনোর কথা ভাবতেও না পারে। মোল্লা নাসিরউদ্দিন এখন রাস্তার সমান্তরালে জঙ্গলের ভিতরের অংশে হাঁটছিলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল চিন্তাভাবনা করা। তিনি জানতেন যে সকাল হতেই ঠগরা আবার তাকে খুঁজতে শুরু করবে। তার কাছে বেশি সময় ছিল না। তাকে এমন একটি জায়গা খুঁজতে হতো যা ভৌগোলিকভাবে তার পক্ষে থাকে। 1 ঘণ্টা হাঁটার পরে তিনি একটি পাহাড়ি এলাকা পেলেন। এখানে জমি সমতল ছিল না, বরং উঁচু নিচু এবং পাথুরে ছিল, এবং তখনই তিনি সেই জায়গাটি দেখলেন যার সন্ধানে তিনি ছিলেন। এটা ছিল দুটি পাহাড়ের মধ্যে একটি সংকীর্ণ গিরিপথ। রাস্তাটি এত সরু ছিল যে একবারে একটি গাধা বা একটি গরুর গাড়ি কষ্ট করে যেতে পারত। গিরিপথটির দুপাশে উঁচু খাড়া পাথর ছিল, যার উপর চড়া প্রায় অসম্ভব ছিল। গিরিপথটি প্রায় 100 মিটার লম্বা ছিল এবং তারপরে সেটি আবার একটি চওড়া সমতলে খুলত। মোল্লা সেই জায়গাটি মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। এটা একেবারে ঠিক, তিনি মনে মনে ভাবলেন। এটা একটি প্রাকৃতিক ফাঁদ। তিনি তার পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন। এই পরিকল্পনাটি কেবল শারীরিক নয়, বরং মনস্তাত্ত্বিকও ছিল। তিনি তাদের শক্তিকে নয়, বরং তাদের ভয় এবং তাদের বিভ্রান্তকে তার অস্ত্র বানাতে যাচ্ছিলেন। মোল্লা তার গাধাকে গিরিপথটির ওপারে সমতলে একটি ঘন গাছের সাথে বাঁধলেন। তিনি তার ব্যাগ থেকে সেই সমস্ত মূল্যবান জিনিস, সোনার মুদ্রা এবং উপহার বের করলেন এবং সেগুলোকে তার কোমরে একটি কাপড়ের মধ্যে শক্ত করে বাঁধলেন। এখন সেই ব্যাগটি প্রায় খালি ছিল। তাতে শুধু কিছু পুরানো জামাকাপড়, শুকনো রুটি এবং সেই নতুন সুরাহিটি ছিল। তিনি আবার গিরিপথটির মুখে এলেন। তিনি সাবধানে মাটির দিকে তাকালেন। তিনি তার গাধার খুরের চিহ্ন তৈরি করলেন, যা গিরিপথটির ভিতরে যাচ্ছিল। তারপর তিনি তার পায়ের চিহ্ন তৈরি করলেন। তিনি ইচ্ছে করে কিছু চিহ্ন এমনভাবে তৈরি করলেন যেন কেউ তাড়াহুড়োয় বা ঘাবড়ে গিয়ে হাঁটছে। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়, লোভের টোপ। তিনি তার খালি ব্যাগটি নিলেন এবং তারপর তিনি এমন একটি কাজ করলেন যা কেউ কল্পনাও করতে পারত না। তিনি সেই ব্যাগটি গিরিপথটির প্রায় মাঝখানে একটি পাথরের কাছে এমনভাবে ছুঁড়ে ফেললেন যেন সেটি কারো কাছ থেকে পালাতে গিয়ে পড়ে গেছে। সেই ব্যাগটি অর্ধ উন্মুক্ত অবস্থায় ছিল এবং তার ভিতর থেকে একটি পুরানো কাপড়ের কোণ বাইরে উকি মারছিল। দেখতে ঠিক এমন লাগছিল যেন কেউ তাড়াহুড়োয় তার মূল্যবান জিনিস ফেলে পালিয়েছে। এটি ছিল পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মোল্লা গিরিপথটির উঁচু পাথরগুলোর দিকে দেখতে লাগলেন। সেগুলোর উপর চড়া কঠিন ছিল, কিন্তু অসম্ভব নয়, বিশেষ করে একজন চটপটে এবং অভিজ্ঞ ব্যক্তির জন্য। তিনি কিছু উঁচু পাথর এবং ফাটলের সাহায্য নিলেন এবং ধীরে ধীরে সতর্কতার সাথে উপরে চড়তে শুরু করলেন। তিনি গিরিপথটির ঠিক উপরে প্রায় মাঝখানে এমন একটি জায়গায় পৌঁছলেন যেখানে একটি ছোট পাথুরে আড়াল তৈরি করা ছিল। এখান থেকে লুকিয়ে তিনি নিচে গিরিপথটিতে যা কিছু হচ্ছিল তা পরিষ্কারভাবে দেখতে পারতেন, কিন্তু নিচ থেকে কেউ তাকে দেখতে পারত না। এখন তিনি তার চারপাশ থেকে ছোট ছোট নুড়ি পাথরের মতো পাথর সংগ্রহ করতে শুরু করলেন। তিনি প্রায় ২০-৩০টি পাথর তার কাছে জমা করে নিলেন। পরিকল্পনার শেষ পর্যায়ে, অপেক্ষা। এখন সব কিছু প্রস্তুত ছিল। ফাঁদ পাতা হয়ে গিয়েছিল, টোপ ফেলা হয়ে গিয়েছিল এবং শিকারী তার ওঁত পেতে বসেছিল। মোল্লা সেই পাথুরে আড়ালে আরামে নিজের জায়গা তৈরি করলেন এবং নিচের গিরিপথটির দিকে দেখতে লাগলেন। সূর্য উঠতে আর বেশি দেরি ছিল না। তিনি জানতেন যে ঠগরা শীঘ্রই এখানে পৌঁছবে। এবার মোল্লার মুখে কোনো দুষ্টু হাসি ছিল না। তার চোখে একটি গভীর গাম্ভীর্য এবং এক ধরনের দুঃখ ছিল। তিনি এইসব করতে চাননি, কিন্তু সেই লোকগুলো তাকে আর কোনো পথ রাখেনি। এটা এখন আত্মরক্ষা এবং ন্যায়ের প্রশ্ন ছিল। তিনি অপেক্ষা করতে লাগলেন। প্রতি মুহূর্তে উত্তেজনা বাড়তে লাগল। পাখিরা কিচিরমিচির করতে লাগল, আকাশের রং বদলাতে লাগল, এবং তারপর দূর থেকে তিনি দুটি টলতল থাকা আকৃতিকে তার দিকে আসতে দেখলেন, কালু এবং লালু। তারা আসছিল সরাসরি মোল্লার পাতা মহাজালের দিকে, কিন্তু তাদের মস্তিষ্কে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন তাদের মৃত ব্যক্তির মতো সামনে ঠেলে নিয়ে যাচ্ছিল। আমি আর এক কদমও হাঁটতে পারছি না, হাঁপাতে হাঁপাতে বলল কালু। সে একটা বড় পাথরের উপর ভর দিয়ে মাটিতে বসে পড়ল। তার বিশাল শরীরটা এখন একটা শুকিয়ে যাওয়া গাছের গুড়ির মতো কাঁপছিল। ওই বুড়ো, সে নিশ্চয়ই কোনো পাখির মতো উড়ে পালিয়েছে। আমরা তাকে কোনো দিনই খুঁজে পাব না। লালুর অবস্থাও কম খারাপ ছিল না। তার চোখের নিচে গভীর কালো গর্ত তৈরি হয়েছিল এবং জিভ
তৃষ্ণায় তালুর সঙ্গে শুকিয়ে যাচ্ছিল। কিন্তু তার চোখে তখনও এক পাগলামি ভরা জেদ ছিল। তার চালাকি আর তার অহংকার মারাত্মকভাবে আহত হয়েছিল, আর সে এই ক্ষত পূরণ করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। সে একজন মানুষ, কালু, কোনো ভূতপ্রেত নয়। আর মানুষেরও ক্লান্তি আসে, তাকেও থামতে হয়। নিজের ভাঙা গলায় বলল লালু, দেখ, সামনে দেখ। সে সেই সংকীর্ণ গিরিপথের দিকে ইশারা করল, যা দুটো বিশাল পাহাড়ের মাঝখানে কোনো গভীর ক্ষতের মতো তৈরি হয়েছিল। এই রাস্তা, এটা শহরের দিকে যাওয়ার একটা ছোট পথ হতে পারে। কোনো বুদ্ধিমান পথিক মূল রাস্তা ছেড়ে এমন পথে যাবে না। কিন্তু সে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে। সে নিশ্চয়ই এই পথ দিয়েই গেছে, যাতে আমরা তাকে মূল রাস্তায় খুঁজতে থাকি। কালু সেই অন্ধকার ও ভয়ঙ্কর দেখতে গিরিপথের দিকে তাকাল। এ জায়গাটা ঠিক লাগছে না লালু, মনে হচ্ছে যেন এটা কোনো পশুর গুহা। আমরা নিজেরাই পশু, কালু। লালুর মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। আর আমরা আমাদের শিকারকে তার গুহায় গিয়েই ধরে ফেলব। চল, ওঠ। লালুর আত্মবিশ্বাস, তা যতই মিথ্যা হোক না কেন, কালুর জন্য সবসময় একটা ভরসার কাজ করত। সে তার অবশিষ্ট সাহস জুটিয়ে উঠে দাঁড়াল। তারা দুজন ধীরে ধীরে সেই গিরিপথের মুখের দিকে এগিয়ে গেল। গিরিপথের মুখে পৌঁছতেই লালুর তীক্ষ্ণ চোখ মাটিতে কিছু দেখল। সে নিচে ঝুঁকে দেখল, ধুলোয় গাধার খুরের তাজা ছাপ ছিল, যা সোজা গিরিপথের ভেতরে চলে গেছে। আর সেগুলোর পাশেই কোনো মানুষের পায়ের ছাপও ছিল, যা একটু এলোমেলো, যেন কেউ খুব তাড়াহুড়ো বা ঘাবড়ানোর মধ্যে দিয়ে ছুটেছে। দেখেছিস? লালু প্রায় চিৎকার করে উঠল। তার কণ্ঠে এক বিজয়োন্মাদ ছিল। আমি বলেছিলাম না, সে এখানেই আছে। সে আমাদের দেখে ভয় পেয়ে পালিয়েছে। তার পায়ের ছাপ দেখ, সে ঘাবড়ে আছে। এখন সে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এই আবিষ্কার তাদের জন্য কোনো সঞ্জীবনী বুটির মতো ছিল। তাদের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তাদের ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হল, যা তাদের ঘৃণা থেকে জন্ম নিয়েছিল। তাদের মনে হল যে তারা তাদের লক্ষ্যের একেবারে কাছাকাছি। তারা এইটা জানত না যে তারা কোনো গন্তব্যের দিকে নয়, বরং সাবধানে পাতা এক জালের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই পায়ের ছাপগুলো ঘাবড়ানোর ছিল না, বরং একটা ঠান্ডা এবং শান্ত মস্তিষ্কের দ্বারা তৈরি করা আমন্ত্রণ ছিল। চল কালু, বলল লালু, এবং তার কণ্ঠে এখন সেই পুরনো অহংকার আর আত্মবিশ্বাস ফিরে এসেছিল। আজ এই গল্পের শেষ পাতা লেখা হবে। এই বলে তারা দুজন সেই সংকীর্ণ অন্ধকার এবং নীরব গিরিপথে প্রবেশ করল। যেই তারা প্রথম পদক্ষেপ ভেতরে রাখল, তাদের মনে হল যেন বাইরের দুনিয়া থেকে তাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। গিরিপথের উঁচু খাড়া পাথরের দেওয়ালগুলো আকাশকে একটা সরু নীল রেখায় পরিণত করছিল। এখানে বাতাসও যেন থমকে গিয়েছিল এবং তাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আওয়াজ তৈরি করছিল। খাঁচার দরজা বন্ধ হয়ে গিয়েছিল, আর শিকারী এখন নিজেই শিকারে পরিণত হয়েছিল। গিরিপথের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত তীব্র এবং দম বন্ধ করা। পাথরের দেওয়ালগুলো এত উঁচু এবং একে অপরের এত কাছাকাছি ছিল যে মনে হচ্ছিল যেন তারা যে কোনো মুহূর্তে তাদের ওপর ভেঙে পড়বে। প্রতিটা পদক্ষেপের শব্দ বহু গুণ বেড়ে ফিরে আসছিল, যার কারণে এমন ভ্রম তৈরি হচ্ছিল যে তাদের সাথে আরও কেউ হেঁটে চলেছে। কালু, যে স্বভাবতই কুসংস্কারাচ্ছন্ন ছিল, সে বারবার ঘাবড়ে গিয়ে পেছনে তাকাচ্ছিল। আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না লালু, সে ফিসফিস করে বলল, যেন তার ভয় হচ্ছিল যে জোরে কথা বললে পাহাড়েরা রেগে যাবে। এখানে কিছু একটা গোলমাল আছে। নিজের বাজে বকবক বন্ধ কর আর এগিয়ে চল, লালু তাকে ধমকালো। যদিও সে নিজেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল। এই নীরবতা, এটা খুব বেশি ছিল। প্রকৃতির স্বাভাবিক শব্দও এখানে পৌঁছাচ্ছিল না, কিন্তু তার মস্তিষ্ক তাকে সান্ত্বনা দিচ্ছিল, এটা কেবল পাহাড়ের প্রভাব, এখানে শব্দ এভাবেই প্রতিধ্বনিত হয়। তারা ধীরে ধীরে সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিল। তাদের চোখ অন্ধকারে সেই বুড়ো মানুষ আর তার গাধার এক ঝলক দেখার চেষ্টা করছিল। আর তখনই লালুর নজর পড়ল সেটির ওপর। গিরিপথের প্রায় মাঝখানে রাস্তার এক পাশে একটা পাথরের কাছে একটা কাপড়ের ঝোলা পড়েছিল। সেই একই ঝোলা, সেই সাধারণ পুরনো ঝোলা যা তারা ধ্বংসস্তূপে অবজ্ঞার সাথে ফেলে এসেছিল এবং যা মুল্লা নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। সেটা অর্ধেক খোলা ছিল, আর তার ভেতর থেকে এক টুকরো কাপড় উকি দিচ্ছিল।
সেটা সেখানে এভাবে পড়েছিল যেন কোনো পলায়নরত মানুষের হাত থেকে ছুটে পড়ে গেছে। এক মুহূর্তের জন্য তারা দুজন যেখানে ছিল সেখানেই জমে গেল। ঝোলা কালুর মুখ থেকে শুধু এতটুকুই বেরোল। তার চোখে লোভের সেই পুরনো ঝলক আরও একবার ফিরে এলো। সেটা ফেলে দিয়েছে, সে পালাচ্ছিল আর এটা পড়ে গেছে। এর মধ্যে নিশ্চয়ই সেই মোহরগুলো আছে। সে ঝোলার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু লালু তাকে থামিয়ে দিল। দাঁড়া। লালুর চোখে লোভ নয়, ছিল গভীর সন্দেহ। তার মস্তিষ্ক, যা একবার প্রতারিত হয়েছিল, এখন সব কিছুকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল। এটা এটা এত সহজ কিভাবে হতে পারে, সে মনে মনে ভাবল। সেই একই লোক যে আমাদের রাতভর খাটনি করিয়ে বোকা বানাতে পারে, সে এত বড় ভুল কি করে করতে পারে? সে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা এভাবে ফেলে রেখে চলে যাবে? না, এটাও একটা ফাঁদ হতে পারে। কি হলো? কালু বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। ছাড় আমার হাত, ধন সামনে পড়ে আছে আর তুই ভাবছিস? এটাই তো কথা কালু, লালু তার ধীর চিন্তামগ্ন গলায় বলল। ধন, ধন সামনে পড়ে আছে। গতবারও সে আমাদের একটা গল্প শুনিয়েছিল আর আমরা সেটা বিশ্বাস করেছিলাম। কে জানে, এটাও হয়তো একটা গল্প। তাহলে কি করব? এটাকে এখানেই ফেলে রেখে চলে যাব? কালু প্রায় চিৎকার করে উঠল। না, লালু বলল, এবং তার চোখ গিরিপথের চারদিকে ঘুরতে লাগল। ওপরের উঁচু পাথরের ওপর, সামনের আর পেছনের অন্ধকার রাস্তাগুলোর ওপর। আমরা আগে তদন্ত করব, দেখব যে বুড়োটা আছে কোথায়। হতে পারে সে আমাদের ফাঁদে ফেলার জন্য এখানেই কোথাও লুকিয়ে আছে। তারা তাদের গলার স্বর নিচু করল এবং চারপাশে দেখতে লাগল, কিন্তু তাদের কিছুই চোখে পড়ল না। কোনো মানুষ নেই, কোনো পশু নেই, কোনো শব্দ নেই, কেবল সেই রহস্যময় নীরবতা আর সেই একা পড়ে থাকা ঝোলাটা। লালু এক দ্বিধার মধ্যে ভেসে গিয়েছিল। তার মস্তিষ্ক বলছিল যে এটা একটা ফাঁদ, কিন্তু তার হৃদয় এবং তার ভেতরের লোভ বলছিল যে সম্ভবত এবার তারা সত্যিই ভাগ্যবান। হয়তো সেই বুড়োটা সত্যিই ধাবড়ে গিয়েছিল, হয়তো তাদের রাতভর অক্লান্ত ধাওয়া তাকে ভয় পাইয়ে দিয়েছিল। হ্যাঁ, এটাই হয়েছে। তার মস্তিষ্ক একটি নতুন গল্প তৈরি করতে শুরু করল। সে ভেবেছিল যে সে পালিয়ে গেছে, কিন্তু যখন সে আমাদের তার পেছনে আসতে দেখেছে, তখন সে মারাত্মকভাবে ঘাবড়ে গিয়েছিল। এই সংকীর্ণ গিরিপথে সে তার গাধাকে জোরে ছোটাতে পারেনি, তাই সে গাধাকে ছেড়ে হেঁটে পালিয়েছে, আর সেই তাড়াহুড়োর মধ্যেই ঝোলাটা তার হাত থেকে ছুটে গেছে। হ্যাঁ, এটা সম্ভব। যখন মানুষ কোনো কিছু বিশ্বাস করতে চায়, তখন সে তার পক্ষে হাজারটা যুক্তি তৈরি করে নেয়। লালুর সাথেও এটাই হচ্ছিল। তার নিজের অপমানের বদলা নেওয়ার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে সে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। ঠিক আছে, সে অবশেষে সিদ্ধান্ত নিল। আমি গিয়ে দেখি, তুই এখানেই থাক এবং চারদিকে নজর রাখ। যদি তোর কিছু গোলমাল মনে হয় তাহলে আওয়াজ করবি। এই বলে লালু সেই ঝোলার দিকে পা বাড়াল। প্রতিটা পদক্ষেপের সাথে তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছিল। এটা কেবল সোনার লোভ ছিল না, এটা ছিল তার পরাজিত আত্মসম্মানের লড়াই। যদি এই ঝোলায় সত্যিই ধন বেরিয়ে আসে, তবে তার মানে হবে যে শেষ পর্যন্ত তারই জয় হয়েছে। সে ধীরে ধীরে ঝোলার কাছে পৌঁছল। সে নিচে ঝুঁকে সেটা তুলে নিল। ঝোলাটা আসার তুলনায় একটু হালকা লাগল, কিন্তু সে এই বিষয়ে বেশি মনোযোগ দিল না। তার আঙুলগুলো কাঁপছিল। সে ঝোলার মুখ খুলল এবং ভেতরে উঁকি দিল, এবং ঠিক সেই মুহূর্তে টিক, একটি খুব ছোট, প্রায় সোনা না যাওয়া পাথর কোথাও ওপর থেকে এসে তার পায়ের থেকে কয়েক ইঞ্চি দূরে পড়ল। লালু লাফ দিয়ে পেছনে সরে গেল। কে ওখানে? তার চিৎকার পুরো গিরিপথে প্রতিধ্বনিত হল, এবং তারপর বহুবার প্রতিধ্বনিত হল। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? সেই প্রতিধ্বনি সেই জায়গাটিকে আরও ভয়ঙ্কর করে তুলল। উপরে পাথরের আড়ালে লুকিয়ে থাকা মুল্লা নাসিরুদ্দিন এই সব দেখলেন। তিনি সেই ছোট কাঁকড়টি খুব নিখুঁতভাবে ছুঁড়েছিলেন, এত কাছে যে সে ভয় পেয়ে যায়, কিন্তু এত দূরে যে আঘাত না পায়। এটা ছিল তাদের মহাজালের প্রথম ধাপ। এখন শুরু হতে যাচ্ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ, এমন এক যুদ্ধ যা তলোয়ার দিয়ে নয়, বরং ভ্রম আর ভয় দিয়ে লড়া হয়। লালুর চিৎকার কালুকেও মারাত্মকভাবে ভয় পাইয়ে দিয়েছিল। সে দৌড়ে লালুর কাছে এলো। কি হলো? কে ছুড়ল পাথর? তারা দুজন ঘাবড়ে গিয়ে ওপরে পাথরের দিকে তাকালো, কিন্তু সেখানে তাদের কিছুই চোখে পড়ল না। কেবল নগ্ন নীরব পাথরগুলো ছিল যা তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। হয়তো হয়তো কোনো পশু হবে, কাঁপতে কাঁপতে বলল কালু, যদিও সে নিজেও নিজের কথায় বিশ্বাস করতে পারছিল না। বা বাতাস থেকে কোনো পাথর ভেঙে পড়ে গেছে।
না, লালু বলল। তার চোখগুলো কোনো শিকারী পশুর মতো পাথরের প্রতিটি ফাটল পরীক্ষা করছিল। এটা পড়েনি, এটাকে ছোড়া হয়েছে। সেই বুড়োটা এখানেই কোথাও ওপরে লুকিয়ে আছে, সে আমাদের দেখছে। এই ধারণা তাদের জন্য খুবই ভয়ানক ছিল। তারা ছিল এক খোলা ময়দানে, আর তাদের শত্রু কোনো নিরাপদ উচ্চতা থেকে তাদের দেখছিল। তারা পুরোপুরি তার দয়ার ওপর ছিল। তাহলে এখন আমরা কি করব? আমরাও কি ওপরে উঠব? পাগল নাকি? লালু বলল। এই খাড়া পাথরের ওপর আমরা কিভাবে উঠব? আমরা যতক্ষণ না 10 ফুট ওপরে যাব, ততক্ষণ সে আমাদের মাথায় একটা বড় পাথর মেরে আমাদের তাম শেষ করে দেবে। তারা দুজন অসহায় অনুভব করছিল। তাদের শক্তি, তাদের নিষ্ঠুরতা, সব কিছু এই ভৌগোলিক পরিস্থিতির সামনে বেকার ছিল। আর ঠিক তখনই মুল্লা তার পরিকল্পনার দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক অংশ শুরু করলেন। তিনি তার দুহাত মুখ দিয়ে কাপের মতো করে ধরলেন এবং একটি খুবই ধীর, গভীর এবং রহস্যময় আওয়াজ করলেন, যা কোনো মানুষের আওয়াজ কম আর বাতাসের শোষ শব্দ বেশি লাগছিল। তিনি শুধু একটি শব্দ বললেন, চলে যাও। গিরিপথের অনন্য শব্দবিজ্ঞান তার কাজ করল। সেই ধীর আওয়াজ দেওয়ালগুলোতে আঘাত করল, প্রতিধ্বনিত হল, বিকৃত হল এবং বহুগুণ বেড়ে গেল। নিচে দাঁড়িয়ে থাকা কালু আর লালুর এমন মনে হল যেন এই আওয়াজ কোনো একটি দিক থেকে নয়, বরং 4 পাশ থেকে আসছে। মনে হল যেন স্বয়ং পাহাড় তাদের সঙ্গে কথা বলছে। আওয়াজে এক অদ্ভুত ঠান্ডা ভাব এবং এক অস্বাভাবিক প্রতিধ্বনি ছিল, যা মানুষের কণ্ঠস্বরের মতো লাগছিল না। কালুর গা শিউড়ে উঠল, তার কপালে ঘাম দেখা দিল। লালু, এ তো সেই বুড়োর আওয়াজ নয়, সে কাঁপতে কাঁপতে বলল। এ অন্য কেউ। লালুর যুক্তিবাদী মস্তিষ্ক এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারছিল না। আওয়াজটি এতই অদ্ভুত এবং সর্বব্যাপী ছিল যে এক মুহূর্তের জন্য তারও মনে হল যে হয়তো এই জায়গায় সত্যিই কিছু গোলমাল আছে, কিন্তু সে তার ভয়ের ওপর কাবু পেল। এটা তাঁরই চাল, সে আমাদের ভয় দেখিয়ে পালাতে চায়, সে আমাদের বোকা ভাবছে। কিন্তু তার নিজের কথায়ও সেই দৃঢ়তা ছিল না। মুল্লা ওপর থেকে এটা দেখলেন। তিনি দেখলেন যে তার মানসিক আঘাত সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এবার সেটাকে আরও গভীর করার সময়। তিনি আরও কিছু ছোট ছোট কাঁকড় তুলে নিলেন এবং এক এক করে নিচে ছুঁড়তে শুরু করলেন। কিন্তু এবার তিনি সেগুলোকে এক জায়গায় নয়, বরং গিরিপথে আলাদা আলাদা জায়গায় ছুঁড়লেন। একটা কাঁকড় তাদের ডান দিকে পড়ল, অন্যটা বাঁ দিকে, তৃতীয়টা তাদের পেছনে। প্রতিটা টিক এর আওয়াজ প্রতিধ্বনিত হয়ে একটা বড় ধামাকার মতো লাগছিল। এখন তাদের দুজনের এমন মনে হতে লাগল যেন তাদের 4 দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তারা কোনো অদৃশ্য শত্রুর দ্বারা ঘেরা। তারা ঘাবড়ে গিয়ে একে অপরের সাথে মিশে গেল, নিজেদের পিঠ জুড়ে চারদিকে দেখতে লাগল, কিন্তু তাদের কেউ চোখে পড়ল না। এই অভিজ্ঞতা তাদের জন্য কোনো দুঃস্বপ্নের মতো ছিল। ভয় ধীরে ধীরে তাদের যুক্তির ওপর চেপে বসছিল, বিশেষ করে কালুর ওপর। সে গায়ের লোক ছিল। সে ছোটবেলা থেকেই জিন, ভূত, প্রেত এবং পাহাড়ে বসবাসকারী আত্মার গল্প শুনেছিল। তার এখন দৃঢ় বিশ্বাস হতে লাগল যে তারা কোনো ভুল জায়গায় পা দিয়েছে। লালু, এ কোনো মানুষ নয়, সে প্রায় কাঁদতে কাঁদতে বলল। এই পাহাড়ের কোনো জিন। আমরা তার জায়গায় এসে তাকে রাগিয়ে দিয়েছি। ওই ঝোলা নিশ্চয়ই তারই ধন, আর সেই বুড়োটাও তারই শিকার হয়েছে। আমাদের এখান থেকে পালাতে হবে, নয়তো এ আমাদের মেরে ফেলবে। বাজে কথা বন্ধ কর, লালু চিৎকার করল, কিন্তু তার নিজের আওয়াজেও ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কোনো জিনফিন নেই, এসব সেই বুড়োর নাটক। আর যেই লালু এই কথা বলল, মুল্লা তার চূড়ান্ত এবং সবচেয়ে মারাত্মক মনস্তাত্ত্বিক অস্ত্র ব্যবহার করলেন। তিনি সেই রহস্যময়, প্রতিধ্বনিত হওয়া কণ্ঠে লালুর নাম নিলেন। লালু। এই আওয়াজ কোনো ঠান্ডা বাতাসের ঝাপটার মতো এলো এবং লালুর কানে আঘাত করে তার শিরদাঁড়ায় এক শিহরণ বইয়ে দিল। এটা এক ব্যাপার ছিল যে কোনো অদৃশ্য শক্তি তাদের ওপর আক্রমণ করছে, আর এটা সম্পূর্ণ অন্য ব্যাপার ছিল যে সেই অদৃশ্য শক্তি তার নাম জানে। এখন লালুর অবশিষ্ট যুক্তিও ভেঙে পড়তে শুরু করল। এ আমার নাম কিভাবে জানে? তার মস্তিষ্কে হাজারো প্রশ্ন দৌড়াতে লাগল। সেই বুড়োটাও তো আমার নাম জানত না। তাহলে এ কে? কালু কি ঠিক বলছে? এ কি সত্যি কোনো অলৌকিক শক্তি? তার মস্তিষ্ক, যা তার সবচেয়ে বড় শক্তি ছিল, এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল। সে সব কিছুর ব্যাখ্যা করার চেষ্টা করছিল,
কিন্তু প্রতিটি ব্যাখ্যা তাকে আরও বেশি ভয় দেখাচ্ছিল। কালু তো এখন পর্যন্ত তার সাহস পুরোপুরি হারিয়ে ফেলেছিল। সে লালুর পা জড়িয়ে ধরল। আমি বলেছিলাম লালু, এ আমাদের জানে, এ আমাদের দুজনকেই দেখছে। চল এখান থেকে পালিয়ে যাই। আমার কোনো ধন চাই না, আমার নিজের প্রাণ প্রিয়। লালুর প্রতিধ্বনি তখনও গিরিপথে ভেসে বেড়াচ্ছিল, আর সেই প্রতিধ্বনির মধ্যে মুল্লা আরও একটি শব্দ ছুড়ে দিলেন, এমন একটি শব্দ যা সরাসরি তাদের লোভের হৃদয়ে আঘাত করল। অশরফিয়া। এই শব্দটি কোনো ফিসফিসানির মতো এলো, কিন্তু তাদের দুজনের জন্য সেটা কোনো বিদ্যুতের ঝলকের মতো ছিল। সেই অদৃশ্য শক্তি শুধু তাদের নামই জানত না, বরং তারা এখানে কিসের জন্য এসেছে সেটাও জানত। এটা ছিল ভয়ের চূড়ান্ত সীমা। এখন তাদের বিশ্বাস হয়ে গেল যে তারা কোনো মানুষের সঙ্গে নয়, বরং এমন এক শক্তির সঙ্গে লড়ছে যা তাদের মনের ভেতরে উঁকি দিতে পারে, এমন এক শক্তি যার সামনে তাদের সব চালাকি আর সব শক্তি মাটির সমান ছিল। যে কোনো মানুষকে ভাঙার জন্য তার সবচেয়ে বড় শক্তির উপর আক্রমণ করতে হয়। কালুর শক্তি ছিল তার শরীর এবং লালুর শক্তি ছিল তার মস্তিষ্ক। মুল্লার মনস্তাত্ত্বিক আক্রমণ তাদের দুজনের সবচেয়ে বড় শক্তিকেই অকার্যকর করে দিয়েছিল। কালুর শারীরিক শক্তি এক অদৃশ্য শত্রুর সামনে কোনো কাজের ছিল না, আর লালুর চালাক মস্তিষ্ক এমন এক ধাঁধার কাছে হার মেনেছিল যার কোনো তার্কিক সমাধান ছিল না। লালু মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল, সে কাঁপছিল। যে জগৎকে সে তার বুদ্ধি আর চালাকি দিয়ে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখত, সেই জগৎ এক মুহূর্তে ভেঙে পড়েছিল। সে প্রথমবারের মতো নিজের সীমা এবং নিজের তুচ্ছতার অনুভূতি পেল। কে কে তুমি? সে কাঁপতে কাঁপতে উপরে তাকিয়ে জিজ্ঞেস করল, কি চাও আমাদের কাছ থেকে? জবাবে মুল্লা আরও একটি পাথর ছুঁড়লেন, এবার একটু বড়। সেই পাথর তাদের দুজনের মাঝখানে এসে পড়ল এবং টুকরো টুকরো হয়ে গেল। এটা ছিল একটা সতর্কবাণী, একটা নীরব কিন্তু স্পষ্ট বার্তা। আমার পরের সতর্কবাণী মারাত্মক হতে পারে। এখন কালুর ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। তার ভয় এখন পাগলামিতে পরিণত হল। আমি থামব না এখানে, এক মুহূর্তও না। সে চিৎকার করল, এই শয়তান আমাদের জীবিত ছাড়বে না। তুই আর তোর ধন জাহান্নামে যা। সে লালুকে ধাক্কা দিল, যে তখনও হতভম্ব অবস্থায় মাটিতে বসেছিল, এবং তারপর নিজের জীবন বাঁচানোর অন্ধ দৌড়ে সে এক শেষের মূর্খতাপূর্ণ এবং লোভ ভরা কাজ করল। সে পালানোর আগে মাটিতে পড়ে থাকা সেই ঝোলাটা তুলে নিল। হয়তো তার অবচেতন মনে তখনও এক ক্ষীণ আশা ছিল, অথবা হয়তো এটা কেবল তারই অভ্যাস ছিল, বিপদের মুখেও লোভকে না ছাড়তে পারা। ঝোলা তুলে কালু তার পুরো শক্তি লাগিয়ে সেই দিকে ছুটল যেদিক থেকে তারা এসেছিল। সে চিৎকার করছিল, কাঁদছিল এবং কোনো পাগলের মতো দৌড়াচ্ছিল। লালু তাকে যেতে দেখল। এক মুহূর্তের জন্য সে একা, অসহায় এবং পুরোপুরি ভেঙে পড়া অনুভব করল। তার সঙ্গী, তার ডান হাত তাকে ছেড়ে পালিয়ে গেছে। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তার মস্তিষ্ক অসার হয়ে গিয়েছিল। আর তারপর ওপর থেকে আরও একটি পাথর তার খুব কাছে এসে পড়ল। এই পাথর তাকে তার তন্দ্রা থেকে জাগাল। তার ভেতরেও বেঁচে থাকার আদিম ইচ্ছা জেগে উঠল। সেও উঠল এবং কালুর পেছনে ছুটল। সে এখন আর ধুরন্ধর ঠগ লালু ছিল না, সে কেবল এক ভীত মানুষ ছিল যে নিজের প্রাণ বাঁচাতে পালাচ্ছিল। তাদের জোট, যা লোভের ভিত্তির ওপর তৈরি হয়েছিল, ভয়ের এক আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে গেল। তাদের প্রতিশোধ, তাদের ঘৃণা, সব কিছু সেই অলৌকিক ভয়ের সামনে ধোঁয়া হয়ে উড়ে গেল। তারা শুধু পালাচ্ছিল, সেই অদৃশ্য শক্তি থেকে, সেই রহস্যময় গিরিপথ থেকে, এবং হয়তো নিজের বিবেকের কাছ থেকেও। ওপরে পাথরের আড়ালে বসে থাকা মুল্লা তাদের পালাতে দেখলেন। তার চোখে জয়ের দীপ্তি ছিল না, তার মুখে ছিল এক গভীর বিষণ্ণতা এবং করুণার ভাব। তিনি দেখলেন যে কিভাবে দুজন মানুষকে তাদের নিজের লোভ আর অহংকার ভেঙে দিয়েছে। তিনি তাদের শারীরিক আঘাত দেননি, কিন্তু তিনি তাদের আত্মার ওপর এমন এক ক্ষত তৈরি করেছিলেন যা হয়তো কখনোই পূরণ হবে না। তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না তাদের ছুটে যাওয়া পায়ের শব্দ পুরোপুরি নীরব হয়ে গেল। গিরিপথে আরও একবার সেই শান্তি ফিরে এলো, কিন্তু এখন এই শান্তি ভয়ঙ্কর নয়, বরং স্বস্তিদায়ক লাগছিল। মুল্লা তার পাশে রাখা বাকি পাথরগুলো দেখলেন এবং সেগুলোকে ধীরে ধীরে সেখানেই মাটিতে রেখে দিলেন। অহিংসার সবচেয়ে বড় অস্ত্র, তিনি মনে মনে ভাবলেন, কখনো কখনো কেবল ভয় হয়। সূর্য এখন পুরোপুরি উঠে এসেছিল, তার সোনালি রশ্মি গিরিপথের উঁচু পাথরের উপর পড়ছিল।
কাল রাতের অন্ধকার, ভয় এবং রহস্য এখন শেষ হয়ে গিয়েছিল। মুল্লা নাসিরুদ্দিন একটা গভীর নিঃশ্বাস নিলেন। খেলা শেষ হয়ে গিয়েছিল। মুল্লা নাসিরুদ্দিন সাবধানে পাথর থেকে নিচে নামলেন। সূর্যের গরম আলোয় এখন সেই গিরিপথকে আর একটুও ভয়ঙ্কর লাগছিল না। সেটা ছিল একটা সাধারণ পাহাড়ি রাস্তা, যাকে দুজন বোকার ভয় একটা ভুতুড়ে জায়গা বানিয়ে দিয়েছিল। মুল্লা সেই জায়গায় গেলেন যেখানে ঝোলাটা পড়েছিল, কিন্তু এখন সেখানে কিছু ছিল না। কালু সেটাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল। মুল্লা এটা ভেবে হাসলেন। কিছু অভ্যেস কখনো যায় না। তিনি গিরিপথের অন্য প্রান্তে গেলেন, যেখানে তার বিশ্বস্ত গাধা শান্তিতে ঘাস খাচ্ছিল। সে তার মালিককে দেখে হ্রেষার ধ্বনি করল, যেন জিজ্ঞেস করছিল যে সব ঠিক তো আছে। সব ঠিক আছে আমার বন্ধু, মোল্লা তার গলা চাপড়ে বললেন। এখন আমাদের কেউ বিরক্ত করবে না। তিনি তার কোমরে বাঁধা আসল মূল্যবান জিনিসটা হাতড়ে দেখলেন। সবকিছু সুরক্ষিত ছিল। তিনি তার গাধার পিঠে জিন বাঁধলেন এবং তার চূড়ান্ত গন্তব্য শহরের দিকে চললেন। কিছু মাইল দূরে কালু আর লালু ততক্ষণে ছুটতে থাকল যতক্ষণ না তাদের ফুসফুস জবাব দিল। তারা সেই গিরিপথ থেকে অনেক দূরে একটা খোলা মাঠে এসে লুটিয়ে পড়ল। তারা বেশ কয়েক মিনিট ধরে এভাবেই পড়ে হাঁপাচ্ছিল। যখন তাদের নিঃশ্বাস একটু স্বাভাবিক হল, তখন কালু তার হাতে শক্ত করে ধরে থাকা ঝোলাটার কথা মনে পড়ল। ভয়ের পরেও লোভের একটি ছোট্ট স্ফুলিঙ্গ তখনও তার ভেতরে ছিল। আমরা বেঁচে গেছি, সে বলল। আর এটা আমাদের সাথে আছে। লালু সেই ঝোলাটার দিকে ঘৃণা ভরে তাকাল। তার এখন সেই ঝোলা, সোনা সবকিছুর ওপর ঘৃণা ধরে গিয়েছিল, কিন্তু তবুও শেষবারের মতো সে সত্যতা জানতে চাইছিল। খোলো এটা, সে বলল। কালুর হাত কাঁপছিল। সে ঝোলার মুখ খুলল এবং সেটাকে মাটিতে উল্টে দিল। ঝোলা থেকে বেরিয়ে এলো কিছু পুরনো ছেঁড়া কাপড়, রাস্তায় খাওয়ার জন্য বেঁচে থাকা দুটো শুকনো রুটি এবং কিছু সাধারণ ভারী পাথর, যা হয়তো ঝোলাটাকে একটু ওজনের করার জন্য রাখা হয়েছিল। আর সেগুলোর মাঝখান থেকে গড়িয়ে বেরিয়ে এলো একটি মাটির সুরাহি, সেই একই সুরাহি যা মুল্লা কুমোরকে বলেছিলেন। হয়তো দৌড়ানোর সময় পড়ে গিয়ে সেটা ভেঙে গিয়েছিল, আর এখন তার টুকরোগুলো মাটিতে ছড়িয়ে পড়েছিল। কোনো মোহর নেই, কোনো গহনা নেই, কোনো ধন নেই। এক মুহূর্তের জন্য সেখানে মৌনতা ছেয়ে গেল। তারা দুজন সেই কাপড় আর ভাঙা সুরাহির টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকল। আর তারপর তাদের কাছে পুরো সত্য, তাদের পুরো বোকামি সূর্যে আলোর মতো পরিষ্কারভাবে দেখা গেল। সেই পাথরগুলো, সেই আওয়াজগুলো, সেই নাম, সব কিছু ছিল একটা ধোঁকা, একটা মহা ধোঁকা, এমন একটা জাল যাকে সেই বুড়োটা নিজের বুদ্ধি দিয়ে বুনেছিল, এবং তারা দুজন তাতে মারাত্মকভাবে ফেসে গিয়েছিল। কোনো জিন ছিল না, কোনো আত্মা ছিল না, শুধু ছিল একটা চতুর মস্তিষ্ক যা তাদের ভয় নিয়ে খেলছিল। এই উপলব্ধি তাদের জন্য সেই অলৌকিক ভয়ের থেকেও ভয়ঙ্কর ছিল। তারা জানতে পারল যে তারা কত বড় বোকা ছিল। কালুর মুখ রাগ, অপমান এবং হতাশায় লাল হয়ে গেল। সে তার সব রাগ লালুর ওপর ঝেড়ে ফেলল। এসব তোর জন্যে হয়েছে, সে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তোর চালাকি, তোর অহংকার, তুই আমাদের এখানে টেনে এনেছিস। তুই বলতিস যে আমরা তাকে শিক্ষা দেব। সেই আমাদের এমন শিক্ষা দিয়েছে যা আমরা কখনো ভুলতে পারব না। আমার কাছ থেকে দূরে থাক, লালুও চিৎকার করল। হ্যাঁ, আমি তাকে ধরতে চেয়েছিলাম, কিন্তু তুই শেষ মুহূর্ত পর্যন্ত সেই অভিশাপ ঝোলাটা কেন তুলে আনলি? তোর লোভ কখনো শেষ হয় না। তাদের বন্ধুত্ব আর তাদের জোট, যা আগেই ফেটে গিয়েছিল, এখন পুরোপুরি ভেঙে গেল। তারা একে অপরের ওপর চিৎকার করতে লাগল, একে অপরকে গালি দিতে লাগল এবং তারপর হাতাহাতিতে নেমে এলো। তারা কোনো বন্য পশুর মতো একে অপরের সঙ্গে লড়ল। তাদের সব হতাশা আর অপমান একে অপরের ওপর ঝেড়ে ফেলল। লড়াইয়ের পর তারা দুজন আহত এবং ক্লান্ত হয়ে একে অপরের থেকে দূরে মাটিতে পড়েছিল। তাদের মাঝখানে সেই খালি ঝোলা আর ভাঙা সুরাহির টুকরোগুলো পড়েছিল, তাদের বোকামি, তাদের লোভ এবং তাদের পরাজয়ের প্রতীক। তাদের উপলব্ধি হয়ে গিয়েছিল যে তারা এখন একে অপরের সাথে এক মুহূর্তও থাকতে পারবে না। কোনো কথা না বলে কালু একদিকে উঠল এবং খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। লালু কিছুক্ষণ সেখানেই পড়েছিল। তারপর সে উঠল এবং সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেল। তাদের গল্প এখানেই শেষ হয়ে গেল। তারা কোথায় গেল, তাদের কি হলো, এটা কেউ জানে না,
কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিল যে মুল্লা নাসিরুদ্দিন শুধু তাদের লুটই করেননি, বরং তিনি তাদের ভেঙে দিয়েছিলেন। তিনি তাদের আত্মার ওপর এই কথাটা চিরকালের জন্য খোদাই করে দিয়েছিলেন যে বুদ্ধির শক্তি নিষ্ঠুরতার শক্তি থেকে সব সময় বড় হয়। সেই দিন সন্ধ্যায় মোল্লা নাসিরুদ্দিন শহরের এক শান্ত গলিতে অবস্থিত একটা সুন্দর বাড়ির দরজায় পৌঁছলেন। তিনি দরজায় কড়া নাড়লেন। দরজাটা খুললেন একজন বয়স্ক কিন্তু তেজস্বী চেহারার ব্যক্তি। ইনি ছিলেন হাকিম করিম। নিজের ছোটবেলার বন্ধুকে এত বছর পর দেখে তার চোখ ভরে এলো। নাসিরুদ্দিন, আমার ভাই। তারা কোলাকুলি করতে করতে বললেন, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এসেছ। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম করিম, মোল্লা হাসতে হাসতে বললেন। ভেতরে বাড়িতে শান্তি আর স্বস্তি ছিল। বাতাসে জড়িবুটিরও গন্ধ ছিল। দুই বন্ধু গভীর রাত পর্যন্ত কথা বলল, তাদের ছোটবেলার স্মৃতিগুলো তাজা করল। তারপর মুল্লা তার কোমরে বাঁধা সেই কাপড়ের বান্ডিলটা খুললেন এবং সোনার মুদ্রা ও উপহার তার বন্ধুর সামনে রেখে দিলেন। এটা তোমার আমানত আমার বন্ধু, তোমার মেয়ের জন্য। করিমের চোখ সজল হয়ে উঠল। তুমি এত কষ্ট কেন করলে নাসিরুদ্দিন? রাস্তা খুব বিপজ্জনক ছিল। মোল্লা একটা গভীর নিঃশ্বাস নিলেন। রাস্তা বিপজ্জনক ছিল না করিম, রাস্তায় পাওয়া কিছু মানুষের লোভ বিপজ্জনক ছিল। এবং তারপর তিনি তার বন্ধুকে তার যাত্রার পুরো গল্প শোনালেন। ঠগদের সাথে দেখা, ধ্বংসাস্তূপের রাত এবং সেই সংকীর্ণ গিরিপথের মনস্তাত্ত্বিক যুদ্ধ। করিম মন্ত্রমুগ্ধ হয়ে পুরো গল্প শুনলেন। যখন মুল্লা তার কথা শেষ করলেন, তখন করিম বললেন, নাসিরুদ্দিন, তুমি সবসময়ই সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিলে। তুমি তাদের এমন শিক্ষা দিয়েছ যা কোনো আদালত বা কোনো শাস্তি শেখাতে পারত না। তুমি তাদের হারাওনি, তুমি তাদের নিজের আত্মার আয়না দেখিয়ে দিয়েছ। মুল্লা জানালা দিয়ে জ্বলতে থাকা চাঁদের দিকে তাকালেন এবং বললেন, আমি শুধু সেটাই করেছি যা জরুরি ছিল আমার বন্ধু। তারা সোনার ধন খুঁজছিল, কিন্তু তারা এইটা জানত না যে আসল ধন তো আমাদের ভেতরে থাকে। আর সেটা কি? করিম জিজ্ঞেস করলেন। মুল্লা হাসলেন। এক শান্ত মন, এক সন্তুষ্ট হৃদয় এবং এক সত্যিকারের বন্ধু। এর থেকে বড় ধন এই দুনিয়ায় আর কিছু নেই। এবং এই গভীর ও সত্যিকারের কথার সঙ্গেই আমাদের এই গল্পটি সমাপ্ত হল। এই গল্প আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় লড়াইগুলো শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি, ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে জেতা হয়। বন্ধুরা, আপনারা সবাই এই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।